জীবন স্মৃতিতে তার বিলেতবাসের অভিজ্ঞতা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, আমি একটি জিনিস লক্ষ্য করিয়াছি, মানুষের প্রকৃতি সব জায়গাতে সমান, কিন্তু যেভাবে গঙ্গাপাড়ের রাজনীতির আঁচ টেমসের পারে উঠে এসেছে তেমন নজির বিলেতে আর আছে কিনা সন্দেহ। এই নিয়েই আজ আমাদের প্রথম প্রশ্ন। জি কর থেকে সিঙ্গুর, লন্ডনে বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে পরপর প্রশ্ন বিক্ষোভকারীদের। বাংলাকে বদনামের চেষ্টা বলছে তৃণমূল। টেমস পারের ঘটনায় গঙ্গাপাড়ের রাজনীতিতে কার লাভ কার ক্ষতি? দ্বিতীয় প্রশ্ন। অক্সফোর্ডে গিয়ে মিথ্যে ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। আক্রমণে এসএফআই। 6 পিস রামবামকে ছক্কা মেরেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কুণাল ঘোষ। এই সংঘাতের জল কত দূর গড়াবে? তৃতীয় প্রশ্ন। হিন্দুদের জন্য কি বলবেন? মুখ্যমন্ত্রীর দিকে বারবার ধেয়ে এলো এই প্রশ্ন। আমি হিন্দু মুসলমান সবার পক্ষে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আক্রান্ত হিন্দুদের পাশে রয়েছেন বিশ্বের হিন্দুরা, বলছেন শ্রমিক ভট্টাচার্য। হিন্দুত্বের রাজনীতির আঁচ পৌঁছল ব্রিটেনের মাটিতেও। চতুর্থ প্রশ্ন। আপনি অভয়াকে খুন করেছেন, কেলক কলেজে এসএফআই এর নিশানায় মুখ্যমন্ত্রী। জি কর ইস্যু বিচারাধীন, ওটা কেন্দ্র দেখছে। প্রশ্নের জবাবে মন্তব্য মুখ্যমন্ত্রী, যতদিন না বিচার পাচ্ছি ওর নিস্তার নেই, বললেন অভয়ার মা ও বাবা। কিন্তু কবে মিলবে সুবিচার? পঞ্চম প্রশ্ন। 2060-এর মধ্যে বৃহত্তম অর্থনীতি হতে পারে ভারত। অনুষ্ঠানে মন্তব্য সঞ্চালকের, সহমত নই, বললেন মুখ্যমন্ত্রী। বিদেশের মাটিতে দেশকে অসম্মান, আক্রমণে সুকান্ত মজুমদার। রাজনৈতিক কারণেই কি দেশের অগ্রগতির প্রশ্নেও এই ভিন্ন মত? ষষ্ঠ প্রশ্ন। জগদ্দলে জঙ্গলরাজ, বোমাবাজি ও গুলিকাণ্ডে অর্জুনকে 5টা নোটিশ পাঠালো পুলিশ। গুলি করেছেন অর্জুনই, দাবি আহত তৃণমূল কর্মী। ফুটেজে প্রমাণ কই, চ্যালেঞ্জ বিজেপি নেতার। বছরের পর বছর এই বোমা গুলির দাপট কেন বন্ধ করতে পারছে না প্রশাসন? এ প্রশ্ন থাকবেই। তবে শুরুতেই দেখাবো কেলক কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ঠিক কি হয়েছে। দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিক্ষোভ, বারবার প্রশ্ন, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, জানিয়ে টেমস পাড়েও তপ্ত হলো রাজনীতি। আর তার রেশ এসে পড়ল এরাজ্যেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন উঠে এলো জি কর থেকে যাদবপুরের প্রসঙ্গ। What have you done in brother? You don't do it. Jadavpur University. Don't do it, brother. Don't do it. সামনের দিকে লোকে হাঁটে, উনি পিছন দিকে হাঁটছেন। হাঁটুন। গোটা রাজ্যটাকে পিছনের দিকে নিয়ে গেছেন। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি, তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। 26-এর বিধানসভা ভোটের হিন্দু মুসলমান ইস্যুতে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। তার রেশ পৌঁছলো টেমস পাড়েও। Any vote for Hindus? Same to you guys. Sit down. I am for এন্টায়ার হিন্দু ডায়াসপোরা, তাদের মধ্যে প্রশ্ন আজকে জেগেছে। মুখ্যমন্ত্রী বলছেন উনি সবার জন্য, আসলে মুখ্যমন্ত্রী সবার জন্য নন, মুখ্যমন্ত্রী শুধু 30% জন্য। বিজেপির কয়েকজন নেতা তারা এই সমগোত্রীয়, যারা কুৎসা করে বাঙালির প্রতি অন্যদের নিন্দা করে, অন্যদের উৎসাহিত করে। এক যুগ আগে টাটাদের ছেড়ে যাওয়া সিঙ্গুর নিয়েও মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন উড়ে এলো সেই লন্ডনে। Madam Tata, run away from your stage. Why you taking leave of Tata? Please can we? Run away from your stage. That is wrong. Cognizant that Tata, they have set up their industry in Kharagpur. এসএফআই এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার বিরোধিতা করেছে, বিক্ষোভ দেখিয়েছে। এসএফআই এর তরফে লেখা হয়েছে, থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র, ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার। আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ দেখানোর ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতায় মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বুঝতেই পারছেন টেমস পাড়ের ঘটনায় একেবারে অগ্নিগর্ভ এই গঙ্গাপাড়ের রাজনীতি। মঞ্চের ওপরে মুখ্যমন্ত্রী বলছেন যে কারা করেছে, বাম, অতি বাম এবং সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধিরা, লেফট, আল্টারেফট আর কমিউনাল ফোর্সেস। সঙ্গে সঙ্গে প্রায় এই ঘটনার মানুষের চোখের সামনে ঘটার সঙ্গে সঙ্গে এসএফআই ইউকে তারা ঘটনার ছবি দিয়ে, নিজেদের বিক্ষোভের ছবি দিয়ে বিক্ষোভের দায় স্বীকার করেছে। আর এইখানে আমি আসবো শতরূপ ঘোষের কাছে। মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের নেতারা যখন আসবেন তখন কিন্তু এই একই রকম জিনিস হতে পারে, এটা মনে রাখবেন।
হ্যাঁ, সে যখন যাবেন তখন কী হবে সে তখন দেখা যাবে। কিন্তু আজকেরটা নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এইখানে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে, ওখানে কেন, তোমরা আমার ওখানে ফিরে চলো, আমার রাজ্যে ফিরে গিয়ে জিজ্ঞেস করবে ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আচ্ছা, আজকে বিকেলবেলা এবিপি আনন্দে তোমরা খবর দেখাচ্ছিলে তো এই রাজ্যে শিলিগুড়িতে ডিওয়াইএফআই মিছিল করছে এবং সেখানে পশুর মতো ফেলে মারা হচ্ছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে কী হয় আমরা জানি না, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। শিলাদিত্য চৌধুরী যখন প্রশ্ন করেছিল মনে হয়নি আমার ব্রাদার, তানিয়া ভরদ্বাজের সময় মনে হয়নি, টুম্পা কয়াল মৌসুমী কয়ালের সময় মনে হয়নি আমার সিস্টার, সুমন দে তোমাকে মনে হয়নি সুমন দে আমার ব্রাদার। যখন এখানে পশ্চিমবাংলার মধ্যে সন্দেশখালির ঘটনা নিয়ে পশ্চিমবাংলায় বসে প্রশ্ন করতে বলে মাঝরাত্রিবেলা এবিপি আনন্দের অফিসে সিআইডি এসে চিঠি ধরাতো, তখন মনে হয়নি সুমন দে আমার ব্রাদার। আপনি আমাদেরকে শেখাচ্ছেন পশ্চিমবাংলায় রাজেশ দাড়িভিটে, রাজেশ আর তাপস যখন স্কুলে শিক্ষক চেয়েছিল গুলি করে মেরে ফেলো দুটো বাচ্চা ছেলেকে, তখন মনে হয়নি রাজেশ তাপস আমার ব্রাদার। পশ্চিমবাংলায় প্রশ্ন করলে কি তার পরিণতি হয় আমাদের জানতে বাকি রয়েছে। আপনি বলছেন বাংলার মানুষের পক্ষ থেকে ওখানে গেছি, দেশের সম্মান। তার 24 ঘন্টা আগে যখন ব্রিটেনে দাঁড়িয়ে ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিচ্ছিলেন তখন আপনাকে বাংলার মানুষ বলে পাঠিয়েছিল যান ওখানে গিয়ে আপনি ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিয়ে আসুন, কৃতজ্ঞতা জানিয়ে আসুন। বলছেন কৃতজ্ঞ কিসের জন্য? জালিয়ানওয়ালাবাগের জন্য কৃতজ্ঞ আপনি? বিনয় বাদল দীনেশের ফাঁসির জন্য কৃতজ্ঞ আপনি? ক্ষুদিরাম বোসের, ভগৎ সিংয়ের মৃত্যুর জন্য কৃতজ্ঞ? সূর্য সেনের ফাঁসির জন্য কৃতজ্ঞ? কে আপনাকে দায়িত্ব দিয়েছিল? আমি বলছি 47 সালের 15ই আগস্ট থেকে আজকে পর্যন্ত ভারতের একাধিক প্রধানমন্ত্রী, অসংখ্য মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন, মানে ইংল্যান্ড সফরে গেছেন। একটা উদাহরণ দিন তো যেখানে ভারতের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে দাঁড়িয়ে ব্রিটিশ রাজকে সার্টিফিকেট দিয়ে এসছেন। এবং আমি বলছি এখানে একটা ছবি দেখাচ্ছেন, আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কে ফাটিয়েছিল মাথাটা যদি ফাটানো হয়ে থাকে? লালু আলম। কোন দলে আছে এখন? তৃণমূল কংগ্রেসে। জ্যোতি বসু লালু আলমকে গ্রেপ্তার করিয়েছিল, পাশাপাশি তখন কোন দলে ছিল সেটা বলো। আচ্ছা, তাহলে সুমনদা মুশকিলটা হচ্ছে লালু আলমের দায়িত্ব যদি আজকে আমাকে নিতে হয়, তখন উনি সিপিএমে ছিলেন বলে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতিটা মন্তব্যের দায়িত্ব তৃণমূলকে নিতে হবে, নেবে তো? আপনার দলের লোক আপনার মাথা ফাটিয়েছে, আমাদেরকে তার ছবি দেখাচ্ছেন। এই এক ঘটনা দেখেছিলাম, ঋতব্রত ব্যানার্জি নাকি ওনাকে প্ল্যানিং কমিশনের সামনে খুন করতে গেছিল। ঋতব্রত ব্যানার্জি এখন ওনার দলের এমপি। তানিয়া ভরদ্বাজ একটা বাচ্চা মেয়ে স্টুডিও থেকে একটা প্রশ্ন করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরে যে সঞ্চালক ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসহিষ্ণুতাকে ধিক্কার জানিয়েছিলেন, সেই সাগরিকা ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের এমপি। এবং একটা কথা আমারও কানে এসছে, ভিডিওতে আমি শুনলাম, কেউ একজন বলছে আর ইউ ফর দ্য হিন্দুস। যদিও সুমনদা শুরুতে যেটা তোমরা দেখালে যে আপনি হিন্দুদের জন্য কি ভাবছেন, আর ইউ ফর দ্য হিন্দুসের বাংলাটা ঠিক আমার মনে হয় একটুখানি ভুল হচ্ছে ট্রান্সলেশনে। বাট এনিওয়ে, এই প্রশ্ন দুটো মানে হয়ে থাকতে পারে। হতে পারে ওখানে হয়তো বিজেপিরও কোনো লোকজন কি হিন্দুত্ববাদী কোনো লোকজনও, আমি ছবিতে দেখছিলাম ও ভিডিওতে কয়েকজন ভদ্রলোক টাইফাই। আমি যেটুকু শুনেছি এনি ওয়ার্ড ফর হিন্দুস, তারপরে হিন্দু কতজন মারা গেছে এইরকম কিছু একটা বলছিলেন। না, মারা তো গেছে, পঞ্চায়েতে কতজন মারা গেছে তার প্ল্যাকার্ডই ধরা ছিল। এবার আমি বলছি তার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এটাও ব্যাখ্যা হতে পারে যে আপনি মুখ্যমন্ত্রী, মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় মন্দির তৈরি করছেন কেন? আর ইউ ফর দ্য হিন্দুস, আপনি খালি হিন্দুদের মুখ্যমন্ত্রী, আপনি মুসলমানের, খ্রিস্টানের, বৌদ্ধের, শিখের মুখ্যমন্ত্রী নন। বাট এনিওয়ে, আমি জানি না কে প্রশ্ন করেছে, কি ব্যাখ্যা তার হবে, কিন্তু আমি এইটা বলছি, উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডোন্ট টক অফ অনলি ওয়ান কাস্ট, ডোন্ট টক অফ অনলি ওয়ান কাস্ট, আই বিলং টু এভরি কাস্ট, আই রিপ্রেজেন্ট এভরি কাস্ট। তো দিদি, আপনি কদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বলছিলেন কেন এই আমি ব্রাহ্মণ, আমি হিন্দু, আমাকে সব শেখাতে আসবে না? আপনি বিধানসভায় দাঁড়িয়ে নিজের ব্রাহ্মণত্বের বড়াই করবেন, আর তারপর লোকের প্রশ্নের সামনে আমি আই ডোন্ট বিলং টু ওয়ান কাস্ট, টক অফ এভরি কাস্ট, টক অফ এভরি কাস্ট হয়ে যাবে। আর আমি বলছি সুমনদা, তোমরা তোমাদের প্যাকেজ এখন শেষ করছো এটা বলে কগনিজেন্ট ওখানে শোনাচ্ছেন। কোন সালে পশ্চিমবাংলায় কগনিজেন্ট এসেছিল? 1996 সালে। বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? জ্যোতি বসু। টিসিএস 2008 সালে গীতাঞ্জলি পার্ক 40 একর কলকাতায়, মানে সেক্টর 5-এর এখানে, তারা অ্যাকোয়ার করেছে 2008 সালে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? বুদ্ধদেব ভট্টাচার্য। টাটা মেটালিক্স খড়গপুর, মুখ্যমন্ত্রীর নাম কি? জ্যোতি বসু। 1990 সালে পশ্চিমবাংলায় অপারেশন শুরু করেছিল। 90 সালে, 2008 সালে, 1996 সালে পশ্চিমবাংলায় চালু হওয়া কোম্পানির নাম করে ওখানে দাঁড়িয়ে বলছেন যে আমার রাজ্যে আমি এখন এই শিল্প চালাচ্ছি। বেশ অনির্বাণ উত্তর দেবে। পাশাপাশি বলতে হবে সেটা হচ্ছে যে 8-এর দশকে বা 7-এর দশকের শেষের দিকে সিটুর জঙ্গি আন্দোলনে বন্ধ হওয়া কলকারখানার তালিকাটাও বেশ লম্বা। কিন্তু অনির্বাণের কাছে আমি একটা খটকার বিষয় নিয়ে যাব। এক হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোথাও কি এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, অনির্বাণ কোথাও কি তিনি আশঙ্কা করছিলেন? কেন বলছি, বিলেত যাওয়ার আগে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে মেলের কপি কোথাও একটা ঠিক কী বলছিলেন তিনি, আমি দ্রুত একবার এই আজকে গতকাল ভারতীয় সময় রাতের ঘটনার প্রেক্ষিতে একবার দেখে নেব কি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে। It is most unfortunate there are some Ganashotru in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some
group letters, they have drafted something and sending, this is the draft, you send it to the university because we are very bad people from Bengal. And yet there is no differences between Marxist, ultra-Marxist and the communal party, communal-based party, who want to divide the country. কালকের ঘটনার প্রেক্ষিতে এই প্রশ্ন উঠবে যে তাহলে কিছু অ্যান্টিসিপেট করছিলেন কি মুখ্যমন্ত্রী? কালকে যেটা হলো সেটা হচ্ছে ৩৫ বছর আগেকার হাজরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন, প্রাণ বিপন্ন হয়েছিল, এই সমস্ত সত্যি। এবং সেখানে তিনি ওই স্টিল ছবিটা তুলে ধরেন এবং তুলে ধরে বলেন আপনারা আমায় মারতে চেয়েছিলেন, সেই প্রিন্ট আউট নিয়ে উনি ওখানে উপস্থিত হয়েছিলেন। তার মানে কোথাও কি কোনো প্রস্তুতি নিয়ে গেছিলেন, তিনি আন্দাজ করতে পেরেছিলেন, অথবা তার কাছে স্পেসিফিক ইনপুট ছিল যে ওখানে কিছু ঘটতে চলেছে? আমি অনির্বাণের কাছে আসবো এই প্রশ্নে যে আপনারা বলছেন তৃণমূল বলছে রাজ্যের অপমান, আমি বলছি যদি তার কাছে খবর থাকে এবং অপমানের মধ্যে মুখ্যমন্ত্রীকে ঠেলে দেওয়া হলো কেন, এই প্রশ্নও তো পাশাপাশি উঠবে। দেখুন, প্রস্তুতির প্রশ্নে বলি, প্রস্তুত কি খেলে একা সিপিএমই হবে, আর কেউ হবে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে বাঙালি তো স্বভাব কবি। এই গোটা পর্বটা দেখে আমারও কেমন যেন একটা কবিতা পেয়েছে। আপনাদের অনুমতি নিয়ে যদি 2-4 লাইন বলতে পারি। এই কবিতাটার নাম হচ্ছে শূন্য পাত্র, সুকুমার রায়ের সৎপাত্র থেকে অনুপ্রাণিত শূন্য পাত্র। এটি স্বরচিত? আগে হ্যাঁ স্বরচিত, তবে কেস দেবেন না প্লিজ, আগে থেকেই বলে রাখলুম। দেখতে পেলুম কেলগ গিয়ে সিপিএমটা যেন কেমন গেছে মিয়ে। ওই 4টি ছোকরা প্ল্যাকার্ড হাতে ভাবছে করছি বিপ্লব, বাবা ভীষণ ডাঁটে। তারপরেতেই রাম ধাক্কা খেলো ঘাড়ে, কি মুশকিল এদিকে দিদির সমর্থন যে শুধুই বাড়ে। শূন্য ছিলাম শূন্য আছি, তারা বলছে, বা মনে মনে হয়তো শতরূপ ভাবছে, শূন্য ছিলাম শূন্য আছি, পার্টি অফিসগুলো যে সব তাড়ায় মাছি। সেই নন্দীগ্রাম থেকে আজকের 150 গ্রাম, কেন যে বৃথা ঝরাই মোরা ঘাম। এই জন্যই তো বলে লোকে নাহি লক্ষ্য নাহি এম, তারই নাম সিপিএম। সেই সিঙ্গুর থেকে শুরু করেছিল, ওখানে এখন ইংল্যান্ডে গিয়েও বলছে নাহি লজ্জা নাহি মান, কমরেড টাটা ভগবান। এরা নাকি বামপন্থী দল। দেখুন, 4 জন গিয়ে ওখানে বিক্ষোভ দেখিয়েছে, বাচ্চা, তারা বিক্ষোভ দেখাতেই পারেন। একটু আলতো করে বকে দেওয়ার মতো করে, বাড়ির বড়রা যেরকম একটু বকে দেন, চিফ মিনিস্টার সেরকম একটু হালকা করে বকে দিয়েছেন, বলেছেন বিক্ষোভ দেখিয়েছো বাবা, খুব ভালো হয়েছে, গিয়ে এবার ঘুমাও। এবার ওনারা না হয় ইংল্যান্ডে গিয়ে ঘুমিয়ে পড়বেন, ওনাদের পার্টিটা যে এখানে দীর্ঘদিন ধরে ঘুমিয়ে রয়েছে সেটা দেখবে কে? আপনি দেখুন, এসএফআই এর তরফ থেকে 4 জন। তুমি বলছো যে প্রশ্ন শুনলে বকা উচিত, প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তো বকা, দেখুন বকা মানে তো ওরকম বকা নয়। বকা কিরকম হতো, ধরুন বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক দিনহাটায় একবার একটু মিছিল বার করতে গেছিল, একটু প্রশ্ন টশ্ন করবে বলে, সে এমন বকে দিল যে 5 জন সেফ লাশ হয়ে গেল। তো এসব না, বিরোধীদের কথা ছেড়ে দিন। আপনি ভারতে এরকম একটি উদাহরণ দেখাতে পারবেন না শরিক দলের মিছিলে গুলি চালিয়ে লোক মেরে দিয়েছে। বিরোধী দলের গুলি চালিয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে মানুষ, গুলি চালিয়েছে, হয় ভালো নয়, কিন্তু এগুলো তবু আমরা দেখেছি। শরিক দলকেই গুলি চালিয়ে মেরে দিল যারা, তারা আজকে প্রশ্ন করার অধিকার ইত্যাদি না অনেক কিছু বলছে, তা বলুক। কিন্তু লালু আলম সিপিএমে থাকাকালীন কাউকে মারলে তার দায় যদি সিপিএমের না হয়, তাহলে 1990 থেকে 2011-র মধ্যে যারা এখানে কোম্পানি করতে এসছে তাদের ক্রেডিটটা কেন সিপিএমের হবে বাবা? দুটো তো মিলছে না। যদি লালু আলমের দায় আপনাদের হয় তাহলে ক্রেডিটটাও আপনারা নিতে পারেন, আর সেটা যদি না নেন, এক্ষুনি বলে দিয়েছে আমরা নেব না, তাহলে ওই ক্রেডিটটাও আপনাদের নয়। কারণ একই যুক্তিতে আমি বলবো, টাটা, ধরা যাক টাটা আপনাদের বাপ মাই বাপ হয়, তারা 1990 থেকে ব্যবসা শুরু করেনি, সে ব্রিটিশ আমলের আগে থেকে শুরু করেছিল, তাহলে ক্রেডিটটা আপনাদের নয়। তো এই রকম অপযুক্তি দিয়ে যারা পায়ের তলায় রাজনৈতিক মাটি খুঁজতে চাইছেন, তাদের যে ওই 4টি ছানাপোনা গিয়ে আবার গিয়ে হিন্দুদের নিয়ে প্রশ্ন করছেন, যেটা সাধারণত বিজেপি করে, তার দায়ও সদরূপ নিচ্ছেন না। এই 4 জনের দায়ও কদিন পর নেবেন না। যেমন এই, কিন্তু আমি উত্তরটা পেলাম না যে মুখ্যমন্ত্রী যদি আগে তার কাছে খবর থাকতো বা তিনি প্রস্তুতি নিয়ে গেছেন, তাহলে এই ঘটনা, এই ব্যাপারটা যারা অর্গানাইজ করেছেন তারা সেই ক্ষেত্রে প্রশ্নে আপত্তি থাকলে যত্নবান হলেন না কেন? আমি দ্রুত একবার যখন ছবিটা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখাবো। You know, the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state.
Not here. And you know better than me, the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you... This is not a drama. তার মানে অনির্বাণ কোথাও একটা কি খবর ছিল যে এরকম হবে, নয়তো উনি উত্তর নিয়ে যাবেন কেন? তার মানে উনি ভাবছিলেন যে প্রশ্ন আসবে। দেখুন, সিপিএম এর তরফ থেকে যে এরকম বিক্ষোভ দেখানোর কোনো কর্মসূচির একটা পরিকল্পনা চলছে, এটা মুখ্যমন্ত্রীর কাছে খবর থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু দ্বিতীয় কথা হলো, দেখবেন গণশক্তি, তার মানে বলছে সিপিএম এখানে 0-0 বলছিল, ওখানে 0 হয়নি। হ্যাঁ, ওখানে 4-5 জন তো দেখলাম, তারা তো গিয়ে করলো ঠললো, বিশাল ফোর্স নিয়ে গেছিল। প্রশ্নটা সেটা নয়। এই যে বিক্ষোভের খবর গণশক্তির প্রথম পাতায় কিন্তু নেই। গণশক্তি যে খবর করলো যে অক্সফোর্ড বলে কেউ যাচ্ছেই না অক্সফোর্ডে, ওখানে অক্সফোর্ডে কেউ জানেই না মুখ্যমন্ত্রী যাচ্ছে, সেই কিন্তু ওইখানে বিক্ষোভ। তোমরা যে ছবিটা দেখালে সকাল থেকে, যে ফ্রেমটা দেখা যাচ্ছে, ফ্রেমটা খুব সুন্দর। পেছনে যা ছবি দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন মার্জিট টেট, অক্সফোর্ডের প্রথম মহিলা পিএইচডি। আর যাকে আমরা সামনে দেখছি, তিনি মমতা ব্যানার্জি, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির একমাত্র পিএইচডি। এবার আমি কতগুলো কথা বলি। লালু আলম হলে, আর এটার কেন যে না, লালু আলমকে সিপিএম তাড়িয়েছিল, কেমন, আর কগনিজেন্টকে সিপিআইএমের আমলে পশ্চিমবাংলায় এনেছিল। আমি বলছি সুমনদা, 2012 সালের পর থেকে তুমি বলো তো, আমরা তো তার আগে যখন এবিপি আনন্দে আসতাম, তখন তো টাউন হল থেকে শুরু করে বেশ কিছু সরকারি অডিটোরিয়ামে তোমাদের শো হতো। 2012 সালের পর থেকে কোনো সরকারি অডিটোরিয়ামে তোমাদের শো হওয়া বন্ধ হয়ে গেল কেন? কারণগুলো প্রকাশ্যে রোজ আলোচনা হয় না, কিন্তু আমরা জানি না। আমি কথাটা এই কারণে বলছি, না প্রকাশ্যে আলোচনা হয়ে যাবে, একটার পর একটা হল বন্ধ হয়ে গেছিল কেন? তারপরে আমাদের তখন আমরা গড়িয়াহাট অফিসে একটা অংশ ঝাঁট দিয়ে, সেটার ভাড়াও তখন ইয়ে হয়নি, দোকান চলে গেছিল, ঝাঁট দিয়ে আমার প্রতিপক্ষ অনুষ্ঠান করতে হয়েছিল। কিন্তু আমি বলছি আজকের সাবজেক্ট তো এবিপি আনন্দ নয়। হ্যাঁ, সেটা কেন রিলেটেড? এই যে কথাটা শুনে যাচ্ছি মাঝরাত থেকে গতকাল, যে পশ্চিমবাংলায় প্রশ্ন না করে কেন ইংল্যান্ডে গিয়ে প্রশ্ন, পশ্চিমবাংলায় প্রশ্ন করলে তার পরিণতি কি হয়? খালি সিপিএম কি, কংগ্রেস কি, বিজেপি কি 5 জন নকশাল? হ্যাঁ, পশ্চিমবঙ্গ বাদ দাও, আমি বলছি দিল্লিতে অমিত মিত্রের যে নিগ্রহের ঘটনা ঘটছিল, সেই ঘটনায় তখন সিপিএম দুঃখ প্রকাশ করেনি কেন? আজকে তুমি বলছো যে জানাতে পেরে খুশি। হ্যাঁ, ওই ঘটনার পরে অন্য কেউ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করার আগে সূর্যকান্ত মিশ্র সাংবাদিক সম্মেলন করে একটা শব্দ আমি তোমায় বলছি, unequivocally condemn this incident। সূর্যকান্ত মিশ্রের শব্দ unequivocally condemn করছি। এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কাজ করেছে। হ্যাঁ, তারপর তাকে কি শাস্তি হয়েছিল? শাস্তি হয়নি, তৃণমূলের মতো দলে বাকি জীবন থাকতে হবে, শাস্তি না। কি বলছো তুমি? আমি এবার আজকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কথাটা বলিনি। দেখুন, এই যে কথা, তবে আমি একটা অনির্বাণকে ধন্যবাদ জানাবো। অনির্বাণ এত কিছুর পরেও একটা সুন্দর কবিতা বলেছে, কিন্তু আমার এটাই চিন্তা হচ্ছে, ধরো এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কোলা ব্যাংক, প্রজাপতির আছে কি ঠ্যাং, তার থেকে যে বেটার কবিতা ও লেখে, এরপরে ওর কি পরিণতি হবে তৃণমূল কংগ্রেসের দেখার জন্য হবে। তোমরা কি শূন্য থেকে বেটার হয়েছে? তোমরা কি শূন্য থেকে এই একই প্রশ্ন, আমার কবিতা এই একই প্রশ্ন, তোমরা কি শূন্য থেকে এক বলছি, এই একই প্রশ্ন সকালবেলা দেবাংশু করেছে, কেমন? সুমনদা, দেবাংশু আমার ছোট ভাইয়ের মতো, আমার কথাটা বলতে ভালো লাগছে না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আজ থেকে 2 বছর আগে একটা অন্য ঘটনায় দেবাংশু ফেসবুকে বর্ণনা দিয়েছিল। আমি কেন বলছি না, ও তো কোর্টটাকে তোমরা তোমাদের প্যাকেজেও দেখালে, যে আমার বাবার এখন 74 বছর বয়স, তিনি গুজরাটে কাজ করছেন, 4 মাসে একবার বাড়ি আসেন। আমরা শূন্য থেকে এক হবো কি এক হবো না সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে দেবাংশুর বাবার মতো মানুষেরা যেন বাড়িঘর ফেলে রেখে আর বাইরে কাজ করতে না হয়, যেন নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে, যেন বাংলায় দেবাংশুদের চাকরি হয়, যেন দেবাংশু আর দেবাংশু সমবয়সীরা চাকরি করে, আর বাবা যেন বাংলায় ফিরে আসতে পারে, তার জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি। আরে সদরূপ, বাংলায় দেবাংশুদেরও চাকরি হবে, তোমাদেরও চাকরি হবে, কিন্তু তোমরা কি তোমরা করে যাবে? আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো যে এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে এসএফআই ইউকে তারা অফিশিয়ালি এই বিক্ষোভের দায় একেবারে স্পষ্ট স্বীকার করেছে। দেখুন, If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong. হাতে পোস্টার, উড়ে এলো একের পর এক প্রশ্ন। Jadavpur University, what don't do it, brother. Don't do it. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. প্রায় 8000 কিলোমিটার দূরে লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এভাবেই বিক্ষোভ দেখায় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখা। Please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper.
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে। তিনি যে মিথ্যেগুলো বলে যাচ্ছিলেন, আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন, আমরা তার প্রমাণ চাই, কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয়। এসএফআই এর তরফে লেখা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। 6 পিস বাম এবং রাম তারা হঠাৎ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। গঙ্গাপাড়ে মুখ্যমন্ত্রী বনাম এসএফআই এর ছবি নতুন নয়, কিন্তু বঙ্গের সেই ছবি এবার দেখা গেল ব্রিটেনেও। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বামের পর এবার রামের অংশে আসি। একেবারে শুরুতেই একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে প্রতিবেদনে ঠিক যেটা আলোচনা হচ্ছে, এনি ওয়ার্ড ফর হিন্দুজ, কজন হিন্দু মারা গেছে, এই ধরনের বক্তব্য একটা অংশ থেকে ওই সভারই বারবার আসছিল। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সবার জন্য। তখন সেই ব্যক্তি আরও জোরে চিৎকার করে বলেন, না হিন্দুদের জন্য নয়, ইত্যাদি ইত্যাদি। আমি দ্রুত একবার কি হয়েছে আগে দেখিয়ে নেব। Any word for Hindus? Any word for Hindus? ২৬ বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলমান ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেও ধেয়ে এলো সেই হিন্দু নিয়ে প্রশ্ন। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে কয়েকজনকে হিন্দুদের নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে। Any word for Hindus? Any word for Hindus? Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Anyone? How many Hindus got killed? Mention only one caste. Mention all the castes. So, how many Hindu killed? You killed. Mamta ji, how many Hindu got killed here? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে। হিন্দু হিন্দু ভাই ভাই। ওখানে একটা ভিডিওতে দেখলাম তারা হিন্দুদের কথা বলছে যে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা আক্রান্ত হচ্ছে। এন্টায়ার হিন্দু ডায়াসপোরা, তাদের মধ্যে এই প্রশ্ন আজকে জেগেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন উনি সবার জন্য। আসলে মুখ্যমন্ত্রী সবার জন্য নন, মুখ্যমন্ত্রী শুধু 30% জন্য। বলবো যে এটা একেবারে ডেকোরাম নয়, এথিক্সও নয়। যখন বলেছে ওরা যে হিন্দু আপনি বিরোধী, তখন উনি স্পষ্ট বলেছেন যে আমি উই আর ফর হিন্দু, উই আর ফর মুসলিম, উই আর ফর শিখ, উই আর ফর ইসাই। কেলক কলেজের, অক্সফোর্ড ইউনিভার্সিটির দর্শক শ্রোতারাই, তারা এডুকেশনিস্ট, তারা কেউ অধ্যাপক, তারা কেউ ছাত্র, তারাই কিন্তু এদের 2-4 জন বিজেপি আর 5-6 জন ওই এসএফআই সিপিএম এর ছাত্র, তাদেরকে বের করে দিয়েছে প্ল্যাকার্ড সহ। সব মিলিয়ে ব্রিটেনের হিন্দু প্রশ্নের আছে তপ্ত বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, এই প্রশ্ন করাকে স্বাগত জানাচ্ছেন বিজেপি নেতারা। অনেকে বলছেন রাজ্যের আক্রান্ত হিন্দুদের পাশে বিশ্বের হিন্দুরা দাঁড়িয়েছেন। আমার শুধু একটা বিনীত প্রশ্ন থাকবে আমার পরবর্তী বক্তা বিজেপির প্রতিনিধি রাজশ্রী লাহিড়ীর কাছে, যে এমনিতে প্রধানমন্ত্রী তো একাধিক দেশে যান, একাধিক দেশে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত যারা অনুষ্ঠান করেন তাদের একাধিক অনুষ্ঠানে যান, সেইখানে এই রকম প্রশ্ন হলে সেটাকেও গণতান্ত্রিক অধিকার বলা হবে কিনা এবং একই রকমভাবে স্বাগত জানানো হবে কিনা। রাজশ্রীর সময় শুরু এখন। যত কাণ্ড কেলগসে, হয়তো জটায়ু থাকলে পরে উপন্যাসটা এরকমই লিখতেন। যাই হোক, সুমনদা, যখন ভারতবর্ষের দেশের কোনো মুখ্যমন্ত্রী বা যে কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার দেশের কথা বলতে যাচ্ছেন, তখন যে ধরনের স্লোগান উঠেছে, আমার দল এর তীব্র নিন্দা করছে, পরিষ্কার ভাষায় বলছি। কারণ রাজনৈতিক সৌজন্যতা আলাদা, এটা প্রশ্ন দেশের প্রশ্ন, দশের প্রশ্ন। অবশ্যই সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গে আমরা এই নিন্দাটাও করছি, যখন 5th লার্জেস্ট ইকোনমির প্রশ্ন উঠছে, ভারতবর্ষ গ্রেট ব্রিটেনকে টেক্কা দিয়েছে, আগামী
2030-র মধ্যে সেটি থার্ড লার্জেস্ট ইকোনমি, 2060-র মধ্যে লার্জেস্ট ইকোনমির প্রশ্ন করা হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়ে দেশের বিরোধিতা করছেন, বলছেন না আমি এটাকে বিশ্বাস করি না। আমার দল রাজনৈতিক সৌজন্যতার সেটাতে বিশ্বাস করেন যেখানে দাঁড়িয়ে একদম 180 ডিগ্রি বিপরীতে থাকা চিত্ত বসু বলেছিলেন এই মুহূর্তে দেশকে নেতৃত্ব একমাত্র অটল বিহারী বাজপেয়ী দিতে পারেন। আমার নেতা অটল বিহারী বাজপেয়ী, যাকে ইউনাইটেড নেশনসে কংগ্রেস গভর্নমেন্ট পাঠিয়েছিলেন দেশকে রিপ্রেজেন্টেশন করার জন্য, এবং গোটা ভারত বিরোধী শক্তির উপস্থিত ইউনাইটেড নেশনসে থাকা ইনক্লুডিং পাকিস্তান চমকে গিয়েছিল যে কি করে বিরোধী পক্ষের বিরোধী দলনেতা দেশের কথা, সরকারের কথা এখানে বলতে আসছে। ঠিক রাজেশ, কিন্তু নরেন্দ্র মোদী যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার বলে জওহরলাল নেহরুর সমালোচনা করেন, সেটা কি দেশের অপমান নয়? প্রিভিয়াস প্রাইম মিনিস্টারের যে সমস্ত কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে মমতা সেটা ঠিক হতে পারে, কিন্তু আমি বলছি এটা তো রাজনীতির কথা। রাজনীতির কথা হলেও একটা দেশকে এভাবে বিপন্ন করা, যদি দেশকে কেউ রিপ্রেজেন্ট করতে যায় তাহলে পরে সেটার আমার দল সর্বোপরি তার নিন্দা করেছেন। আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে অনির্বাণদাকেও সেই রাম ধাক্কার কথা বলতে হলো, জানি না এখানে দাঁড়িয়ে আবার রামের বলার জন্য সেটা গালাগালি হিসেবে বলা হবে কি না। যাই হোক, গোটা দেশ ভারতবর্ষকে কোন জায়গায় দেখছে, মাফ করবেন, গোটা পৃথিবী যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ অর্থনীতিতে সম্পূর্ণভাবে এই কোভিড ধাক্কাকে পেরিয়ে 140 কোটির দেশকে ভ্যাকসিন দেওয়ার পরেও নিজে সে দাঁড়াতে পেরেছে এবং একটা স্টেবল ইকোনমিতে যাচ্ছে। ইউএসএতে যেখানে দাঁড়িয়ে 30% নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং ইউরোপ অধিকাংশ দেশ মন্দার বাজার চলছে। তবে দুঃখের প্রশ্ন, হিন্দুদের প্রশ্নে যদি ব্রিটেনে দাঁড়িয়ে কেউ প্রশ্ন করেন, তাহলে এ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে হবে। কারণ যে মুহূর্তে দাঁড়িয়ে কেলগসে তিনি পিয়ানো বাজাচ্ছেন, সেই সময় পশ্চিমবঙ্গের মালদা জেলায় মোথাবাড়ি জ্বলছে, সেখানে হিন্দু ম্যাসাকার হচ্ছে। যে মালদা জেলা আজকে ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়ের জন্য তিনি যদি উদ্যোগ না নিতেন, নিয়ে এসে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাইরি এবং ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের পাশে না দাঁড়াতেন, তাহলে মালদা জেলার ওভার রেটেড, ওভার হাইপড রাজনৈতিক পরিবার যারা কোনোদিন চাননি মালদা ভারতবর্ষের মধ্যে থাকুক, পাকিস্তানে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন, এটা সম্ভবপর হতো না। কিন্তু আমি শুধু যোগ করবো, মালদাবাসীরা সেই পরিবারের প্রত্যেক প্রতিনিধিকে দশকের পর দশক নির্বাচনে জিতিয়ে এসেছেন। আমি কিন্তু রাজস্বী, আমি মূল জায়গা থেকে সরে যেতে চাই না। আমার কাছে প্রশ্ন থাকবে, তাহলে তোমরা যে এই প্রশ্নটাকে সমালোচনা করছো, যারা এই হিন্দু নিয়ে প্রশ্ন করলেন এবং এইখানে হিন্দুরা আক্রান্ত ইত্যাদি, ওইখানে দাঁড়িয়ে ওখানকার মাটিতে প্রশ্ন করলেন, তাদেরও সমালোচনা করছো, তো সেই প্রশ্নটাও করা উচিত হয়নি বলছো তো? যে ধরনের প্রশ্ন, একটা বিক্ষোভ দেখা, মানে জানিয়ে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিশ্বের হিন্দুরা নাকি রাজ্যের হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, সেইটারও সমান সমালোচনা করছো। যদি প্রশ্ন মানুষকে হত্যা করার প্রশ্ন হয়, যে প্রশ্নটা অভয়ার হয়েছে, আমরা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে, কিন্তু দেশের প্রশ্নে আমরা কখনোই এটা সমর্থন করব না যে আমার দেশের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। আমি বলছি সিঙ্গুরের প্রশ্নটা তোমরা অপোজ করছো, হিন্দুর প্রশ্নটা তোমরা অপোজ করছো না, স্বাগত জানাচ্ছি, তাই দাঁড়ালো। প্রশ্নগুলো প্রতিটা কিন্তু জায়েজ, যাকে বলে, যে শব্দটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি দ্রুত দুজনের প্রতিক্রিয়া নিয়ে নিই। হ্যাঁ, দ্রুত, খুব অল্প কথা। আগে 2015 সালে নরেন্দ্র মোদী বিদেশ সফরে গিয়ে, আমি আপনাদের অন্য একটা মিডিয়া হাউসের রিপোর্টটা পেয়েছি বলে আমি নাম করে বলতে পারছি না, হ্যাঁ, বলেছিলেন যে 2014 আগে ভারতীয় হিসেবে লজ্জা করতো বিদেশ সফরে গিয়ে। এনিওয়ে, তবে আমি এটা 100 বার মনে করি যে হিন্দুদেরকে, দেখুন, আলটিমেটলি যাই বলি, হিন্দুদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতেই হবে, এবং আমরাও শ্রমিক ভট্টাচার্যের মতো খুশি ওখানে আওয়াজটা উঠেছে বলে। তাই আমরা আবেদন করছি, আসুন কুম্ভ মেলায় যোগী আদিত্যনাথের জন্য খুন হওয়া সমস্ত হিন্দুর পাশে আমরা দাঁড়াই এবং যোগী আদিত্যনাথের শাস্তি চাই। তাহলে পরে কি মুর্শিদাবাদের বামনাবাদ, নসিপুর হল্ট, কাটরা মসজিদ, জ্যোতিবাবুর আমলে যে ভয়ঙ্কর হিন্দু ম্যাসাকার হয়েছে তার শাস্তি, তার সঙ্গে সঙ্গে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কার জন্য খুন করা হয়েছিল, কোন মন্ত্রী, তার জন্য কি শতরূপ ঘোষেরা তার আপত্তি জানাবেন? কোন মন্ত্রীর জন্য খুন করা হয়নি, কচু কাটা হয়েছিল, আলবাত হয়েছিল, নালে করে যে একমাত্র সাক্ষী তাকে জেলের মধ্যে হত্যা কি করে হলো? আজকে যেরকম ভাবে পার্থ চট্টোপাধ্যায়রা স্নান করানোর জন্য চাইছে, ঠিক সেরকম ভাবে আলবাত জেলের মধ্যে
এর মধ্যে কাহানি মে হালকা টুইস্ট এসছে। বেশ 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 আমি দুজনকেই থামালাম। দেখুন, বুঝতে পারছেন আমি শুরুতেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে টেমসের দ্বারের উত্তেজনা একেবারে গঙ্গাপাড়ের উত্তেজনা এসে পৌঁছেছে। কিন্তু আমায় আবার শতরূপের কাছে যেতে হবে, তার কারণ প্লিজ রাজস্বী, দেবাংশু ভট্টাচার্য তোমার বক্তব্যের প্রেক্ষিতে দেবাংশু টুইট করছে যে সিপিএম আমার বাবার গুজরাটে চাকরি করা নিয়ে খুব চিন্তিত, তাদের কাছে অনুরোধ বললে সম্পূর্ণটা বলবেন। আমার বাবা যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি সিপিএম আমলে আসার ঠিক 1 বছর পর, মানে 1978-এ হাওড়ার শালকিয়া থেকে গুজরাটের ভাদোদারায় আর 5টা কোম্পানির মতোই পালিয়ে যেতে বাধ্য হয়। তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে, তখন আমার বাবার বয়স 61। পৃথিবীতে এমন কোনো কোম্পানি আছে যেখানে 61 বছর বয়সে আমার বাবাকে চাকরিতে ঢোকাবো? সিপিএম যদি সন্ধান দেয় ভালো হয়। তুমি নিশ্চিত যে দেবাংশুটা আমার বিরুদ্ধে বলেছে, আমার পক্ষে বলেনি? তোমার কথার প্রেক্ষিতে 61 বছর বয়সে বাবার নতুন চাকরি চাই, আর 28 বছর বয়সে দেবাংশু চাকরি করবে না, খেলা হবে করে নেশে বেড়াবে। 61 বছর বয়সের বাবাকে গুজরাটে চাকরি করতে যেতে হবে, 4 মাসে একবার বাড়িতে এসে সংসার চালিয়ে যাবে ছেলের। আমি সুমন, আমি সত্যি বলছি, তুমি আমাকে অনেকদিন ধরে চেনো, আমি বলছি রাজনৈতিক হাজার বিতর্ক থাক, দেবাংশুর বাবা আমার পিতৃস্থানীয়, আমার কখনো উদ্দেশ্য নয় সেটাকে নিয়ে কোনো ঠাট্টা তামাশা ব্যঙ্গ করা। কিন্তু আমি কথাটা এই কারণে বলছি, আজকে এসএফআই এর যে ছেলে মেয়েগুলো ওখানে এই প্রশ্নটা করছে যে পশ্চিমবাংলায় কেন কলকারখানা হয়নি, এটা দেবাংশুদেরকে বুঝতে হবে যে এই ক্রাইসিসটা একজন তৃণমূলকে ভোট দেওয়া মানুষের পরিবারেরও ক্রাইসিস। এখানে রাজনৈতিক আলোচনা, বিশেষ করে দেবাংশুর বাবা মা টেনে এনে এই যে আলোচনা, এটা ওরকম একটা স্ট্রং জবাব আমিও দিতে পারি। সদরূপত কিছু করে না, ও 22 লাখের গাড়ি চড়ে কেন? কিন্তু এই ধরনের এগুলো কুচ্ছি, সেটা জিজ্ঞাসা করো ইলেকশন কমিশন, হিসাব কোনো দেওয়া হয়। কিন্তু দেবাংশু একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব, তার বাবা নন, তিনি সক্রিয় রাজনীতিতে আছেন এমনটা নয়। তাকে নিয়ে আলোচনার মধ্যে টেনে আনা সদরূপের বাবা মা পিছে মশাই, সেটা আলোচনা হবে, এটা রাজনীতি হয়। প্রশ্নটা এখানে এখানে যে শিল্পায়ন নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করতে পারি। রাজস্বীর কথার উত্তরে বলি যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মাটিতে আজ অব্দি একটা প্রেস কনফারেন্স ফেস করেননি। এই কিছুদিন আগে আমেরিকায় গিয়ে বাধ্য হয়েছিলেন করতে, যেই প্রশ্ন করেছে আদানি খেয়াল না থাকে তাহলে পরে আর কি করা যাবে ভাই? দেখাও এতবার প্রাইম মিনিস্টার প্রেসের সামনে এসেছে, হয়তো বিজেপির নিজস্ব প্রেস কনফারেন্স, কিন্তু এমনি প্রেস কনফারেন্সে সচরাচর দেখা যায়নি। অক্ষয় কুমারের প্রেস কনফারেন্স, বিরাট জার্নালিস্ট অক্ষয় কুমার, এবং একটা কঠিন প্রশ্ন করেছিল, আপনি কি গোটা খান নাকি খোঁজা দাঁড়িয়ে খান? আমরা বলা যাচ্ছে না, বলেছিল বেশ বেশ বেশ। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের গণতান্ত্রিক দেশের নেতা নেত্রীরা প্রচন্ড মিডিয়া ফ্রেন্ডলি। আচ্ছা বেশ, আমি পরের বিষয়ে আসবো, যে বিষয়টা ইতিমধ্যেই কিন্তু উত্থাপিত হয়েছে। কি সেটা? রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরে বিলেতের মাটিতে যখন গোলমাল হচ্ছে, তখন নিঃসন্দেহে একটা বিতর্ক বিজেপি আলাদা করে নিজেদের তরফ থেকে তুলেছে, সেটা হচ্ছে ইউকেকে যখন সঞ্চালক, এটা কিন্তু বক্তৃতাটা এবং মূল যে গোলমালের অংশটা সেটা হয়ে যাওয়ার পর যখন মাননীয় মুখ্যমন্ত্রী বসে কথা বলছেন, তখন সঞ্চালক বলছেন যে ইতিমধ্যেই ইউকেকে পেছনে ফেলে দিয়েছে ভারত, তার কারণ অর্থনীতির বিচারে ইউকে এখন 6ষ্ঠ বৃহত্তম, ভারত এখনই 5ম বৃহত্তম অর্থনীতি। যে তার অনুমান এবং অ্যান্টিসিপেশন যে 2060 সালে ভারত পৃথিবীর বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে। উত্তরে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই ধারণার সঙ্গে একমত নন। বিজেপি যে ইস্যুটা তুলছে, আপনি দেখলেন রাজশ্রীরা বলছে যে বিদেশের মাটিতে বসে দেশের গৌরবের কথা, যে কোনো ভারতবাসী গর্বিত হওয়ার কথা। সরাসরি একজন বিজেপির সাংসদ এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশবিরোধীও বলে দিয়েছেন। পরের প্রতিবেদন। 2060 I predict will be the #1 economy in the world, and India as a country. So I will defer that. লন্ডনে বসে ভারতের অর্থনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতার পর এক সাক্ষাৎকারে ভারতের অর্থনীতির অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that.
There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose, so I have some other opinion also. মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই তাকে নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাক্ষাৎকারের এই অংশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ইংল্যান্ডকে ছাপিয়ে বর্তমানে পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত, প্রত্যেক ভারতীয়র জন্য যা গর্বের মুহূর্ত। তবুও বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেশবিরোধী মন্তব্য শুধু বাঙালি বা ভারতীয়দের কাছে লজ্জাজনকই নয়, তার সাংবিধানিক পদের অপমান। এটা প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ। কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতেও দ্বিধাবোধ করেন? আপনি কি সত্যিই একজন ভারতীয়? শেষে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন, বিদেশের মাটিতে দেশকে অসম্মান করা প্রকাশ্যে ভারতের বিরোধিতা করারই সমান। ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন। ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে। মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কোনো আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বলবো? পাল্টা তৃণমূল অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষেই যুক্তি খাড়া করেছে। ঠিকই তো, ইন্ডিয়া এখনো 5th আছে, আর আমরা চায়না আমেরিকার থেকে অনেক পিছিয়ে। বিনা কারণে বুক ফুলিয়ে প্রচার করে লাভ কি? মমতাদি ঠিক বলেছেন যে আমরা এখনো, ওরা যখন বলেছে আমরা কি 3rd, উনি বলেছেন আই ডিফার। ঠিক এই ঢপের চপ বানিয়ে ভারতবর্ষকে পঞ্চম বলার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাস্তবিকতে আমাদের দেশ সেই শক্তি অর্জন করতে পারে না। এ দেশ মোদি তৈরি করেনি, দিদি তৈরি করেনি। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি কোন পথে এগোবে তা এখন বলা সম্ভব নয়, তবে তা নিয়ে রাজনীতি চলছে পাল্লা দিয়ে। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। অধ্যাপক অর্ণব সাহার কাছে আসবো। অর্ণব, দেশবিরোধী মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন বলছে বিজেপি। শুধু দেশবিরোধী কথাটা নয়, সুকান্ত মজুমদার বললেন যে উনি ভারতবর্ষের ক্ষতি চাইছেন। তো আমার তো সহজে একটা প্রশ্ন হচ্ছে, 2014 সালের পর থেকে এই যে 2025 অব্দি এলাম, এই 11 বছরে ভারতবর্ষের সবচেয়ে বেশি ক্ষতি কে করেছে? স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষের অর্থনীতির দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন, রাজনৈতিক দিক থেকে বলুন, সবচেয়ে বেশি ক্ষতি যে দলটি করেছে সেই দলটির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এর থেকে বেশি কেউ ক্ষতি করেনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী ওখানে? আই ডিফার কথাটা বলেছেন, এবং তারপর উনি বলেছেন যে এই বিষয়ে আমার অন্য মত আছে। আপনি দেখালেন এই মাত্র, উনি সেটাকে কিন্তু ব্যাখ্যা করার সুযোগ পাননি, বা সেটা নিয়ে ব্যাখ্যা উনি করেননি। আসল কথাটা কি? পঞ্চম লার্জেস্ট ইকোনমি যদি হয়, নীতি আয়োগের একেবারে সাম্প্রতিকতম যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে ভারতবর্ষের 90% মানুষ, তাদের গড় আয় হচ্ছে 12 থেকে 13,000 টাকা। 10% মানুষের আয় এবং বাকি 90% মানুষের আয়, তার মধ্যে বৈষম্যটা এত বেশি যে লার্জেস্ট ইকোনমি বললেই দেশের অর্থনৈতিক চেহারাটা এক্স্যাক্টলি কীরকম সেটা পরিষ্কার হয় না। এর মধ্যে আরও অনেকগুলো ক্যাটেগরি থাকে, সেই ক্যাটেগরিগুলো নিয়ে বিশ্লেষণ করা দরকার, এবং একই সঙ্গে সমস্তটাকে মিলিয়ে একটা দেশের সত্যি সত্যি উন্নয়ন হচ্ছে কিনা, অন্যান্য সূচকগুলোকে নিয়ে এসে উন্নয়ন হচ্ছে কিনা সেগুলো নিয়ে এসে দেখা দরকার। অন্য বলতে বলতে শুভেন্দু অধিকারী এক্স করছেন যে সিএম মমতা ব্যানার্জি সিমস টু হ্যাভ আ প্রবলেম উইথ দ্য ইন্ডিয়াজ বিকামিং ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি। শুভেন্দু অধিকারী কি বলেন না বলেন, শুভেন্দু অধিকারী কখন কি বলেন, শুভেন্দু অধিকারী কি অর্থনীতি বোঝেন, শুভেন্দু অধিকারী কি অর্থনীতি জানেন, কি রাজনীতি জানেন, কখন কি বলেন, এটা নিয়ে আমার মনে হয় না উত্তর দেওয়ার কোনো দরকার আছে। কিন্তু এখানে ইস্যুটা এসেছে এবং ইস্যুটা নিয়ে রাজ্য বিজেপি সরাসরি বলেছে, প্রসঙ্গটা। হ্যাঁ, কিন্তু ইউকে যদি ভাবে যে ভারত তাদের ছাপিয়ে গেছে, এবং ইউকে ভাবছে না সুমন, মানে আমি বলছি যে 60-এর মধ্যে পৃথিবীর সবথেকে বড় অর্থনীতি হবে, সেটা তো মানে সবার পক্ষেই ভালো, সাধুবাদ জানানো। যিনি প্রশ্ন করেছেন তিনি এই প্রশ্নটা করেছেন, ইউকে ভাবছে কিনা এটা একটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে 60-এর মধ্যে যদি লার্জেস্ট ইকোনমি হয়, এটা এই প্রশ্নটা এসেছে। আমি বললাম যে লার্জেস্ট ইকোনমি হোক বা পঞ্চম ইকোনমি হোক, তার মানেই এই নয় যে দেশের সবগুলো অর্থনৈতিক সূচক বা অন্যান্য উন্নয়নের সূচক সবগুলো মিলিয়ে একটা দেশ সত্যি সত্যি অগ্রগতির পথে এগোচ্ছে কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। এবং এই জায়গাতেই আমি দেখলাম যে শতরূপ, আচ্ছা, বলতে বলতে আমি শেষ লাইনটা পড়িনি। শুভেন্দু অধিকারী লিখছেন, তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে চিঠি লিখছেন
যাতে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতে কোনো ফরেন ট্রিপের অনুমতি না দেওয়া হয়। উনি একই সঙ্গে আরেকটা চিঠি লিখুন, ওনাদের যে ভূপর্যটক প্রধানমন্ত্রী আছেন যিনি ঘুরে বেড়ান শুধু সারা ভারত মানে সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, কতগুলো দেশ ঘুরেছেন, তার জন্য কত টাকা খরচা হয়েছে সেই সমস্ত বেরিয়ে গিয়েছে এবং এখন সবই পাবলিক ডোমেনে রয়েছে, সবটাই জানা যাচ্ছে। এই যে ঘুরে বেরিয়েছেন, দেখা গেছে যেখানে যেখানে গেছেন সেখানে গিয়ে একটি নির্দিষ্ট কোম্পানি, সেই কোম্পানির ইনভেস্টমেন্ট বেড়েছে, এটার জন্য উনি ঘুরে বেরিয়েছেন এবং তাদের শুধু সম্পদ বেড়েছে। তারা ছিল 624 নম্বরে 14 সালে, আর এই গত বছর বোধহয় তারা দ্বিতীয় অর্থনীতিতে চলে এসেছিল, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী, তারা দ্বিতীয় অর্থনীতিতে চলে এসেছিল। তার মানে তিনি কি আসলে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন চান, নাকি নির্দিষ্ট তার পেকুয়া কতগুলো কর্পোরেট গোষ্ঠীর উন্নয়ন চান? যদি উনি মনে করেন যে ওই কর্পোরেট গোষ্ঠীগুলোর উন্নয়নই ভারতের উন্নয়ন, তাহলে আমি বেক টু ডিফার, আমি এখানে কিন্তু পার্থক্য রাখবো, আমার মত আমি রাখবো। এই কথাগুলো আসলে শুভেন্দু অধিকারী জানেন না। শুভেন্দু অধিকারী খুব একটা ভালো জিনিস জানেন, যেটা উনি করে যাচ্ছেন এখন, হিন্দু হিন্দু কখনো নাচছেন, কখনো খোলকর্তাল বাজাচ্ছেন, এগুলো করছেন। এইগুলো করে উনি যেটা চাইছেন লুকোতে, সেটা হচ্ছে 45 বছরে ভারতবর্ষে সবচেয়ে বেশি বেকারি হচ্ছে এই মোদি জমানায়। এটা উনি লুকোতে চাইছেন যে ভারতবর্ষের যে টোটাল ইকোনমি, সেই টোটাল ইকোনমি ক্রাশ করে দিয়েছে। এবং টোটাল ইকোনমি এবং কোভিড পর্বের পর থেকে আমরা দেখেছি, এই যে নোটবন্দি আপনি বলুন, জিএসটি বলুন, এগুলো করে যে ভারতবর্ষের যে অর্থনৈতিক চেহারা, সেই অর্থনৈতিক চেহারাটাকে আরো বেশি করে সংকুচিত করে দেওয়া হয়েছে মুষ্টিমেয় কতগুলো মানুষের হাতে, 10% মানুষের হাতে আজকে 76% সম্পদ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গোটা বিদেশ যখন ঘুরছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যখন সৌদি এবং ইয়েমেনের যুদ্ধ হচ্ছে, দুটো দেশ 2 ঘন্টার জন্য যুদ্ধ বিরাম এবং গোটা পৃথিবীর আটকা পড়ে থাকা বিভিন্ন ন্যাশনালস, যেটা সুষমা স্বরাজজি প্রেস কনফারেন্স করে নিয়ে পরিষ্কারভাবে বলেছিলেন, কারণ প্রধানমন্ত্রী ইন্টারফেয়ার করেছিলেন এবং দুটি দেশই বলেছিলেন আমরা 7 দিনের যুদ্ধ বিরাম করতে পারবো না, প্রতিদিন 2 ঘন্টার জন্য করব। এর মধ্যে অন্তত 2 বছর আগে মণিপুরে যাওয়ার কথা আছে। এর সঙ্গে মণিপুরে যুদ্ধ নয়, কিন্তু যা ক্ল্যাশ হচ্ছিল সেটা থেমে যেত। অবশ্যই মণিপুরে প্রসঙ্গ আসে, মণিপুরে আলোচনা হোক আরেকদিনকে, একদম আলোচনা করব সম্পূর্ণ তথ্য আজকেই হবে। আমার কথাটা শেষ করিনি, তারপরে আমাকে শেষ করতে দিন, তারপরে হ্যাঁ সেটা আপনি বলতেই পারেন, আপনি তো বলতেই পারেন, কারণ গোটা পৃথিবীর 90-এর দশকে দাঁড়িয়ে কুয়েতে যখন আমাদের ইসরায়েল এবং আমেরিকার কাছে হাত পাততে হতো যে ইন্ডিয়ান ন্যাশনালসদের বার করে আনুন, 90-এর দশকের ঘটনা কারুর অজানা নেই। আনন্দবাজার থেকে আরম্ভ করে টেলিগ্রাফের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা আছে। তাহলে সেই পরিস্থিতি যখন আজকে বদলেছে, আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বলেনি, এগুলো আপনারা দেখাননি, যে তারা দাবি করেননি ভারতবর্ষের কাছে যে আমরা পাচ্ছি না, আপনারা আমাদের ন্যাশনাল ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাস পড়ে দেখো, সবসময় আমেরিকার কাছে হাত পাতেনি ভারতবর্ষ। আমি বলছি সত্যি কিনা যে মানে আমেরিকা অভিবাসনের বাতিল করা হচ্ছে এবং প্লেনে করে ইন্ডিয়ানদেরকে, আমি খালি যারা ইমিগ্রেন্ট মানে ইলিগাল ইমিগ্রেন্ট ছিল পায়ে বেড়ি পরিয়ে জন্তু জানোয়ারের মতো কার্গো শিপে ফেরত পাঠানো হয়েছে, খালি তাই বলছি না, যারা এনআরআই হিসেবে সেটেল করে গেছিল তাদেরকে এখন ফেরত পাঠানো হচ্ছে, তাদের গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে মোদি এই ট্রাম্প এবার জিতে আসার পরে। বিনা নেমন্তন্ন মোদি ওখানে গিয়ে 5 দিন ঘুরে বেরিয়েছে, ভেতরে ঢুকতে দেয়নি। অনেক কথাই বলল জ্যোতিবাবু, প্রত্যেক বছর 23 বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রত্যেক বছর এপ্রিল মেতে 1 মাসের জন্য গরমের ছুটি কাটাতে যেতেন এবং মৌ সই করতে। একটা সিপিএম পার্টি একটা হোয়াইট পেপার পাবলিশ করত জ্যোতিবাবুর কথা, এখানে কার্যকরী হয়েছে পশ্চিমবঙ্গে একটা বহু কার্যকরী হয়েছে। বুদ্ধবাচ্চার যদি না থাকতেন তাহলে আপনারা যে বুদ্ধবাচ্চাকে নিজেরাই কোনোদিন বার্তা দেয়নি, বুদ্ধবাচ্চা না থাকলে একটা আইটি তৈরি হতো না, জ্যোতিবাবু নিজেই তো ডেটে গেছিলেন। আরে কিন্তু সতেরো তুমি লক্ষ্য করলে, মানে আমি বলছি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের তুলনামূলক মূল্যায়নেও বুদ্ধদেব ভট্টাচার্যকে কতটা এগিয়ে রাখলো। সেটা বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকলে খুবই দুঃখ পেতেন আজকে, কিন্তু আমি সেটা অন্য কথা। আমি বলছি যে বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকলে অনেক কিছু, প্রমোদ দাশগুপ্ত কিভাবে মারা গেলেন এটাও গোটা পুরো মানে বহির্বিশ্বে চলে যাচ্ছে। আমি দেখো মারা যাওয়ার পরে দীনদয়াল উপাধ্যায় কি করে বাজপেয়ীর সঙ্গে মারা গেলেন, বাজপেয়ী মারা যাওয়ার পরে সেই রহস্য হয়ে সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে গেছি। আমি দুজনকেই থামালাম, আমি আশফাকুল্লাহর কাছে যাব, কিন্তু তার আগে আরজিকর নিয়ে এই গতকাল আরজিকর নিয়ে এই কেলক কলেজের অনুষ্ঠানে কি প্রশ্ন এবং মুখ্যমন্ত্রী কি বললেন দেখাবো। আরজিকর মেডিকেলে অভয়ার ধর্ষণ ও খুনের পর এরাজ্যের মতো প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল বিদেশেও। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়েও সেই আরজিকর কাণ্ড নিয়েই প্রশ্নের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে পারি, যতদিন বিচার না দেবেন ততদিন ওনার নিস্তার নেই। এই ঘটনা আমার মেয়ের মৃত্যুর ঘটনা, ওনাকে যেখানে যাবেন ওনাকে তাড়া করবেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন তখন এ রাজ্যে সাড়া ফেলে দেওয়া আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এসএফআই এর ইউকে শাখার সমর্থকেরা। জবাব দেন মুখ্যমন্ত্রী। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. এরপরই এই নিয়ে মুখ খুলেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন করছে, ভারত ছাড়ো আন্দোলন করছে, সাধারণ মানুষ তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। কই তাদের কাছে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের জন্য কেউ কখনো হিসাব চেয়েছে? তাহলে আজকে এটা লজ্জার যে একটা মানবিক আন্দোলন 9ই আগস্টের মতন অমানবিক ঘটনার জন্য সেখানে তার সঞ্জয়ের সাথে অভিযুক্ত কারা সেই নিয়ে বক্তব্য নেই, টালা থানার ভূমিকা নিয়ে কি বক্তব্য নেই, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে কোনো বক্তব্য নেই, থ্রেড কালচার নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু বক্তব্য কি ক্রাউড ফান্ডিং নিয়ে। সিপিএম হাঁটতে হাঁটতে শূন্য হয়ে গিয়েছে, কিন্তু তাদের বাঁদরামও এখনো থামছে না। এই রকমভাবে আমাদের সুপ্রিমোকে, আমাদের সুপ্রিম লিডারকে যদি এই রকমভাবে অপমানিত করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আমরা রাস্তায় নেমে রাজনৈতিকভাবে এর মোকাবিলা এবার করব। তারা কি সেইটা সামলাতে পারবেন? তো আরজিকর মেডিকেলে নৃশংস ধর্ষণ খুনের ঘটনার প্রায় 7.5 মাস কেটে গিয়েছে। সুবিচারের আশায় এখনও আদালতে দৌড়তে হচ্ছে অভয়ার মা বাবাকে। তার মধ্যেই এবার গঙ্গাপাড়ের ঘটনার আঁচ টেমস পাড়েও। সন্দীপ সরকার, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এই বিক্ষোভকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায় খুব চিৎকার করে ইউ কিল্ড অভয়া। মুখ্যমন্ত্রী উত্তরে বলেন যে আরজিকর বিচারাধীন বিষয়, কেন্দ্রীয় সরকার বিষয়টা দেখছে আর আমাদের কাছে নেই। এছাড়া ক্রাউড ফান্ডিং এই অংশটাও তার বক্তব্যের মাঝে মুখ্যমন্ত্রী তোলার চেষ্টা করেন। ডক্টর আশফাকুল্লাহ নাইয়া আমার পরের বক্তা। আরজিকর, দেখো, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের প্রথম যে কথাটার পরিপ্রেক্ষিতে আমি বলা শুরু করব যে কিছু ছেলে আপনার লন্ডনে প্রতিবাদ করেছে যে আরজিকরের ব্যাপারে আপনার মতবাদটা কি। যারা ছাত্র, সে স্টুডেন্ট ফেডারেশন, অত নরম করে না, ইউ কিল্ড অভয়া, একদম সরাসরি মুখ্যমন্ত্রী একদম তারা প্রশ্ন করেছে। এবং কাকে করেছে? যে রাজ্যের হসপিটালের ভিতরে সেমিনার রুমে হলো সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যমন্ত্রী যিনি, যে ঘটনা ঘটালো, যারা এভিডেন্স ডিস্ট্রাকশন করলো এবং প্রাথমিকভাবে যাকে অভিযুক্ত ধরে যার বিরুদ্ধে ট্রায়াল হলো, যাকে শাস্তি দেওয়া হলো, সেও পুলিশের একজন সিভিক এবং সেই পুলিশের পুলিশ মন্ত্রীও তিনি এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি। তাহলে তাকে এই একটা ছোট্ট প্রশ্ন যে এই ঘটনাটায় আপনি কিভাবে রিয়াকশান করেছেন, আপনি নিজে কিভাবে এই ব্যাপারটাকে দেখছেন, সেই প্রশ্ন করাতে যে রিয়াকশানটা এলো কি না ক্রাউড ফান্ডিং, আমরা এটা দেখলাম। সুমনদা, যদি এটা উনি স্টেট বলে দিতেন যে কোনো ক্ষেত্রে চুরি করা ঠিক নয় এই জন্য যে সরকার চুরি করা প্রতিযোগিতা পছন্দ করে না, সেটা আলাদা কথা হতো। কিন্তু ক্রাউড ফান্ডিং নিয়ে যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, 20 লাখ কোটি টাকার স্টেট জিডিপির একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বিদেশ গিয়ে একটা অভিযোগ করে যে 5 কোটি টাকা ক্রাউড ফান্ডিং হয়েছে, তার টাকা সঠিকভাবে ইউজ হয়নি এবং কে অভিযোগ করেছে সেই দলেরই একজন, যিনি মানে রোজ এসে টিভিতে মানে সেই দলের হয়ে কথা বলেন, সেই একজন ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে নাও দিয়ে তার ওয়াইফ অ্যাকাউন্ট থেকে কিছু একটা টাকা দিয়েছিল 5,000 টাকা, সেটা দিয়ে। যাই হোক, সেটা তদন্তের বিষয়। আমি বলতে চাইছি কিন্তু আমার প্রশ্ন কে করেছে অথবা অঙ্কটা কত, এটা গুরুত্বপূর্ণ। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো ক্রাউড ফান্ডিং কথাটা উনি বলে এটা বোঝাতে চাইছেন যে এই বিচারটা দিতে আমি ব্যর্থ হয়েছি। ওটা উনি পরিষ্কার বোঝাতে চাইছেন যে আমার এখন ওই বিচারের ব্যাপারটা নয়, আমার মাথায় যেটা আছে যে ক টাকা উঠেছে আর ক টাকা গিয়েছে। কারণ আবার বললাম যে চুরির ব্যাপারটা প্রতিযোগিতার জায়গায় সরকার পছন্দ করে না, যে কোনো প্রতিযোগী তৈরি হোক। যাই হোক, আমরা বারবার বলে এসেছি যে এই ক্রাউড ফান্ডিংয়ের একটা পয়সা, সুমনদা আবার বলে যাচ্ছি, বারবার বলে গিয়েছি, একটা পয়সার হিসেবেও আমাদের দেওয়া হবে। তার নির্দিষ্ট নিয়ম আছে, সেটা যখন সরকারি অডিট হয় সেই অডিটের মাধ্যমে তার সামনে আসবে এবং তার অডিট হওয়ার আগেই, সময়ের আগেই নানা রকমভাবে পুলিশ হেনস্থা হচ্ছে এবং সেই হেনস্থাটা কি যদি বলা যায়, ডাক্তাররা তদন্তে সহযোগিতা করছেন 100%, 1% নয় 100%। এবং কীরকম সহযোগিতা করছে না, যে কলকাতায় আছে মেডিকেল কলেজে অন ডিউটি অ্যানাস্থেসিয়া দিয়ে একটা পেশেন্ট বাঁচাচ্ছে, তখনই সেই অ্যানাস্থেসিয়া ওটি রুমে তার কাছে ফোন আসছে রাত 1:30টার সময় যে তার বাড়িতে 10 জন পুলিশ গিয়েছে একটা নোটিশ দিতে যে আসুন, আপনার সঙ্গে কথা আছে। এটা কি ধরনের তদন্ত
আমার এখানে প্রশ্ন আছে এবং সবাই এটা জানছে, দেখতে পাচ্ছে, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো যে মূল যে ঘটনাটা ঘটেছে, একজন পুলিশ মন্ত্রী হিসেবে, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার স্ট্যান্ডটা কি? আপনি কি এই ঘটনা আবার কোনোভাবে ঘটুক বা না ঘটুক সে ব্যাপারে আপনার স্ট্যান্ডটা কি? আপনার এবং আপনার যারা এখন জয় হো করছে তাদের স্ট্যান্ডটা কি? এই স্ট্যান্ডটা যদি উনি ক্লিয়ার করে দিতেন আমার মনে হয় এই প্রশ্নটা এত কঠিনভাবে আসতো না। কিন্তু প্রশ্নটা আসবে, সারা পৃথিবী থেকে আসবে, শুধু লন্ডন নয়, আমি অবাক হব না, সারা পৃথিবীর যেখানে যাবেন আমার মনে হয় এই প্রশ্নটা আসবে যে আপনি অভয়ার ব্যাপারে কি ভাবছেন। এটা দেখুন, উত্তরটা একটাই, সেটা হচ্ছে 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ফেস করতে হবে, ভেরি গুড। তারপরে 8 মাস এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে তদন্ত আছে, তার জন্য না নরেন্দ্র মোদী না অমিত শাহ কাউকে এরা গিয়ে প্রশ্ন করবেন না। নরেন্দ্র মোদী অমিত শাহ তো বহুবার এইরকম প্রোগ্রাম দেশের মাটিতে, দিল্লির মাটিতে, অন্য চ্যানেলের প্রোগ্রামে, কদিন আগেই দেখলাম তারা গিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সেখানে তো নাইয়া বাবুরা গিয়ে এসএফআইয়ের দিল্লি ইউনিট গিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়ায়নি, সেখানে তো এই প্রশ্নটা করেনি যে তদন্তের কি হলো, তদন্ত কি হলো, সিবিআই 8 মাস ধরে কি করছে সেই প্রশ্নটা করেন না। 1, 2 যাবতীয় যা বক্তব্য কোর্টে মামলা চলাকালীন হলফনামা দিয়ে সেগুলো বলেন না কেন? সেই বেলায় তাদের যাবতীয় তথ্য ইত্যাদি যুক্তি বিশ্লেষণ কোথায় হাওয়া হয়ে যায়? কিন্তু আমি বলছি যে সিবিআই এর পার্টের বাইরেও আরেকটা অংশ ছিল যে আরজি করে ওই 14 তারিখ রাতে ভাঙচুর কারা করলো। আমি যতদূর জানি সেই তদন্তটা এখনো কিন্তু কলকাতা পুলিশ করছে। আমরা কেউ কি জানতে পেরেছি যে কারা ভাঙচুর করলো? মীনাক্ষী মুখার্জি অভিবাদন জানালো, পুলিশ বের করবে তো, বের করে শাস্তি দেবে। ওটা তো সিবিআই এর হাতে নেই, কলকাতা পুলিশের হাতে আছে। আমি জাস্ট একটা কথা বলছি যে ক্রাউড ফান্ডিং নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এদের যে 5 কোটি টাকা না কত টাকা, প্রতিটা টাকা কে দিয়েছে এর তো হিসেব আছে, কিভাবে খরচা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হিসাবটা পাননি। আচ্ছা, আপনাকে ইলেকট্রাল বন্ডে 1650 কোটি টাকা কারা দিল? কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বললেন না যে নামহীন খামে রাত্রিবেলা আমাদের পার্টি অফিসে এসে কোটি 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 টাকা কারা যেন দিয়ে চলে গেছে আমরা জানি না? আপনাদের কাছ থেকে শুনতে হবে ক্রাউড ফান্ডিং এর হিসাব। আর আমি শেষ একটা কথা বলছি, আর একটা কথা বলছি ভাই, আমি কেন মাঝখানে বলছি না, বারবার এটা বলে কেউ কথা বলতে পারে। এবং আমি বলছি যে এখানে সবকিছু নিয়ে আলোচনা করব, কিন্তু যখন মণিপুর নিয়ে প্রশ্ন করা হবে তখন বলবো আমি একদিন এই নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো না। বোমবার্ডিং করতে মোদি কেন উত্তর হচ্ছে আমি এখানে দুপক্ষকে থামালাম। বেশ, যখন আপনারা বঙ্গবন্ধু ছিলেন তখন তো ছিলেন, যখন আপনারা নকশালের সময় সমস্ত আমি থাকবো। রায়শিদার বিরুদ্ধে যেটা বলেছিলাম সেটাও উইথড্র করছি। আমি উত্তর পেয়ে গেছি। মোদি কেন মণিপুরে যাননি তার উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারফোর্স পাঠিয়েছিল। চমৎকার, খুব ভালো উত্তর পেয়েছি, খুব ভালো। এবার আমার ইস্যুটা একেবারে আবার মূল ইস্যুতে ফেরত আসবে, যেটা অবশ্যই সিঙ্গুর নিয়ে কি হয়েছে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আরজি করে আজকেও কলকাতা হাইকোর্টে এবং নিম্ন আদালতে মামলা ছিল, কি হলো সেই মামলায় দেখাবো। বৃহস্পতিবার লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে আরজিকর কাণ্ড নিয়ে উড়ে আসে প্রশ্ন। তার পরদিন অর্থাৎ শুক্রবারই কলকাতা হাইকোর্টে হলো আরজিকর মামলার শুনানি, যেখানে কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানালো আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি। ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই এর চার্জশিটের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। এরপরেও তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি জানিয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হন চিকিৎসকের মা বাবা। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এটা ধর্ষণ না গণধর্ষণ? উত্তরে সিবিআই জানায়, আমরা সব তথ্য প্রমাণ ডিএনএ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। 14 জন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল। সিবিআই জানায়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং আমাদের তদন্ত বলছে এটা গণধর্ষণ নয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, এখন আপনারা কি করছেন?
ঘটনার পর তথ্য প্রমাণ লোপাট, নষ্ট করা সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেটা দেখা হচ্ছে বলে জানায় সিবিআই। বিচারপতি প্রশ্ন করেন, তাহলে আপনাদের মতে অভিযুক্ত একজনই? সিবিআই এর আইনজীবী বলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত তদন্তে আমরা তাই পেয়েছি। ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি, এমনকি আগে দেখা গেছে সিএফএসএল রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে, আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই। এটা তো ট্রায়াল কোর্টেও দিয়েছিল, তাই একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছিল। তাহলে এইটা প্রশ্নটা এখানে নতুন এসে সিবিআই বলে দেবে 10 জন ধর্ষণ করেছে, এটা এক্সপেক্টেড নয়। প্রশ্নটা এখানে ধর্ষণ না গণধর্ষণে আটকে গেলে হবে না। সিবিআই তার সাবমিশন, এটা তো ট্রায়াল কোর্টেও দিয়েছিল, তাই একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছিল। সিবিআই বলছে লার্জার কনস্পিরেসি হয়েছে, সিবিআই বলছে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। তাহলে একজন যদি এখানে আপনার ইনভলভ থাকে, তাহলে কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য লার্জার কনস্পিরেসি হতে পারে? কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও প্রশ্ন করেন যে তদন্ত আপনারা করছেন সেটা কবে শেষ হবে? সিবিআই জানায় সেটা এখনই বলা সম্ভব নয়। সমস্ত নার্স, চিকিৎসক এবং যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিজওয়ানুর রহমানের মামলার প্রসঙ্গ টেনে রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, মামলা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ দেখা যায়, কিন্তু শেষ কবে হবে সেটা বলতে পারছেন না। তাহলে কিভাবে হবে? নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, পুলিশ এবং সিবিআই এর পর্যায় ভিত্তিক তদন্ত পদ্ধতি দেখুন, আপনি বিস্মিত হয়ে যাবেন। সহকারী সুপারের বয়ান নেওয়া হয়নি। পরিবার যতক্ষণ না পর্যন্ত এফআইআর করেছে ততক্ষণ পর্যন্ত কেউ এফআইআর করার প্রয়োজন মনে করেননি। প্রিন্সিপাল বা হাসপাতালের সুপার কেউই এফআইআর করার প্রয়োজন মনে করেননি। পাল্টা সিবিআই জানায় ইতিমধ্যে সহকারী সুপারের বয়ান নেওয়া হয়েছে। পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, তাহলে কোথায় আটকাচ্ছেন, কোথায় হাইকোর্টের নির্দেশ প্রয়োজন, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবেন। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার জানতে চান, এখন আপনাদের তদন্ত কেন আটকে আছে, কি অসুবিধে হচ্ছে? এই মামলায় এখনো পর্যন্ত কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এর থেকে সেই তালিকা তলব করে আদালত। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডায়েরি পেশ করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। আরও তদন্তের প্রয়োজন, দোষীরা আড়াল হয়েছে, সেই দোষীদের খুঁজে বের করা। সেই জন্য আদালত কিন্তু একটা প্রশ্ন সিবিআইকে করেছে যে আপনি কাদের কাদের এখনো পর্যন্ত জেরা করেছেন তার তালিকা দিন। আমরা তো আগেই বলেছি, আমাদের প্রশাসনিক যখন তদন্ত চলছিল সরকারে, তখনও যে যতটা যেভাবে এগিয়েছিল তাতেও যা বলেছিল, এখন কেন্দ্রীয় সরকারের হাতে সিবিআই করছে। সিবিআই বলেছে এটা বিচারাধীন মামলা, আমরা এর বিরুদ্ধে কিছু বলছি। এদিনই শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছে, আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় নজরে রয়েছে 3 জনের কল লিস্ট, পরীক্ষা করা হচ্ছে কল ডিটেইলস। সম্প্রতি নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, তদন্ত চলছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে 28 এপ্রিল শিয়ালদা আদালতে আবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অধ্যাপক শুভময় মৈত্রের কাছে যাওয়ার আগে আমি আপনাদের খাস বিলিতি গল্প শোনাবো। ঘটনা 2022 সালে ঋষি সোনাক তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি দক্ষিণ লন্ডনের একটা হাসপাতালে ভিজিট করতে গেলেন। এক বৃদ্ধাকে তিনি জিজ্ঞেস করছেন যে নার্স, হাসপাতালের যারা কর্মী আছে আপনার ঠিকমতো দেখাশুনো করছে তো? সেই রোগিনী ব্রিটেনের প্রধানমন্ত্রীর মুখের ওপর বলেন ওরা সবসময় খুব ভালোভাবে কাজ করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আপনারা ওদের মাইনেটা ঠিক করে ঠিক সময় সবসময় দেন না। একদম সোজা। প্রধানমন্ত্রী কিছুটা থমকে গেলেন, গিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব। ওই সাধারণ প্রৌঢ়া, ওই ব্রিটিশ নাগরিক আরও ক্ষুব্ধ স্বরে একদম প্রধানমন্ত্রীর মুখের ওপর সেদিন বলেছিলেন না আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না, আপনাদের আরও সক্রিয় হতে হবে। একেবারে থতমত খেয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন বলেন ঠিক আছে তাই হবে। আমি বলছি কেউ বলতে পারেন এইটা হচ্ছে ওই দেশের গণতান্ত্রিক সংস্কৃতি। এর জন্য ঋষি কিন্তু ওই মহিলাকে লেবার পার্টির সদস্য বা লেবার পার্টির চক্রান্ত এরকম বলেননি। আমি এই গল্পটা দিয়ে শুভমদার কাছে যাব। শুনবো, আমিও কয়েকটা গল্প বলারই চেষ্টা করব। আসলে পশ্চিম ইউরোপের কাছ থেকে তো গণতন্ত্রের পাঠ নেওয়ার একটা জায়গা থাকে, এবং আমরা তো সবসময় লন্ডন বা ইংল্যান্ড পৌঁছে যেতে পারি না। ফলে এখন যারা গেছেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি পাঠাচ্ছেন, সেখানে কখনো দেখছি পিকাডেলির গল্প,
তার বাবা হয়তো একটা ছবির বই পাঠিয়েছিলেন, সেই ছবির বই দেখে ছবি আঁকার গল্প, সেই ভিডিও হয়তো শেষ হচ্ছে সেই পিকাডিলি সার্কাসে কোনো এক পথগায়কের গানে। ফলে সেই ছবিগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। কিন্তু সেখান থেকে যখন হঠাৎ করে একটা জায়গা চলে আসে ব্রিটিশদের গণতন্ত্র শেখানোর জায়গার থেকে, যে ব্রিটিশরা 200 বছর ধরে আমাদের লুটপাট করেছে, সুতরাং আমরা এখন ওদের উৎপাত করব, আমরা যাবো গিয়ে ওদের উৎপাত করব লন্ডনে। কীরকম অক্সফোর্ড কি পটভূমিকা মে বাঙালি রাজনীতিবিদিও কা রোমাঞ্চকর কাহানি। একটু আগে যেমন রাজস্বী বলল যত কাণ্ড কেলগসে জটায়ু, আজকে সকাল থেকে শুনছি লালমোহনবাবুর লন্ডনে লন্ডভন্ড। একেবারে লন্ডন সম্বন্ধে যা যা করার রাস্তায় পেছন দিকে হাঁটবো এমন ধরনের ছবি দেবো যাতে লোকজন সম্পূর্ণ গুলিয়ে যায়, সিরিয়াস ব্যাপারটাই থাকবে না। ফলে জ্যোতি বসুর আলোচনা উঠবেই, এখানে যখন উঠছে তার সমালোচনা করতেই হয়। আমরা বোধহয় প্রতি বছর উনি যেতেন না, কিন্তু মাঝে মাঝে যেতেন, এবং আমরা সেই সময় বারবার বলতাম দেখেছো সিপিএমের নেতা লন্ডনে গরমকালে ঠান্ডায় চলে যাচ্ছে। কিন্তু তার আগে যে কথাটা বলতে হবে, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়তে গেছিলেন 35 থেকে 37 সাল, সেইখানে বামপন্থার শিক্ষা পেয়ে এসেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স তাকে ডিস্টিংগুইশড ইন্ডিয়ান অ্যালামনি বলে পরে সম্মান টম্মান দিয়েছে। তারপরে তিনি পশ্চিমবঙ্গে রাজ্য শাসন করেছেন। নরেন্দ্র মোদীর কথা অনেক হলো, ফলে সেই সঙ্গে আরেকজন প্রধানমন্ত্রীর কথা বলতেই হবে, মনমোহন সিং। একেবারে নিম্নবিত্ত একটা পরিবার, সেখান থেকে পড়াশোনা করে তিনি পৌঁছে গেলেন লন্ডনে 55 থেকে 57। তিনি তো কেমব্রিজে তখন ট্রাইপস পড়াশোনা করলেন, ফিরে এসে পাঞ্জাব ইউনিভার্সিটি, সেখানে পড়াতে পড়াতেই আবার চলে গেলেন অক্সফোর্ডে। সেখানে গিয়ে 1962 সালে পিএইচডি করলেন রপ্তানি সংক্রান্ত বিষয় নিয়ে। কি বলেছেন নিজের কথায় বারবার বলেছেন, জোয়ান রবিনসনের কাছে শিখেছি, নিকোলাস ক্যালডরের কাছে শিখেছি। আমার উচ্চারণ গণ্ডগোল হতে পারে, মুখ্যমন্ত্রীও কালকে উচ্চারণ গণ্ডগোল করেছেন, ওতে কোনো দোষ নেই। এবার ক্যালডার তাকে কী শিখিয়েছেন? লেফট উইং ইন্টারপ্রিটেশন অফ কেইন্স, তার যে ভাবনা, তার ইকোনমিক্সের কথা। রবিনসন শিখিয়েছেন চীনের উন্নয়নের কথা। সেখান থেকে তিনি একদিকে কেনেসিয়ান অর্থনীতি, অন্যদিকে বিলগ্নীকরণের পুঁজিবাদ, দুটো মিশিয়ে কিভাবে ভারত এগোতে পারে, একদিকে বিলগ্নীকরণের কথা বলছেন, আবার 2004-এ 100 দিনের কাজের কথা বলছেন, শিখে এসছেন সেখান থেকে। অনির্বাণ কি সুন্দর সুকুমার রায়ের কবিতা বলল, সুকুমার রায়ের কথা মনে পড়ছিল, লন্ডন স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফি থেকে বোল্ড স্ট্রিটে 1911-12 সালে পড়াশোনা করে এসে আমাদের পশ্চিমবঙ্গে প্রিন্টিংয়ের কাজ করলেন। আর তারপর এই যে 2025 সালে 2026-এর চিত্রনাট্য। কি চাইছি আমরা চাইছি আভিজাত্যকে ভেঙে চুরমার করে দিতে। গোটা লন্ডন শহরটাকে যেভাবে সামনে আনবো, তাতে পশ্চিমবঙ্গের প্রচুর নিম্নবিত্ত মানুষ মনে করবে এই অভিজাত্যকে চুরমার করে দেয়া যে নেত্রী আমাদের পৌঁছে দিচ্ছেন ওই লন্ডনে, এই যে ভাবনাটা মানুষের মনে ঢুকিয়ে দিতে পারলে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের ভোট আসবে। তারা নিজেদের একাত্ম করতে পারবেন। হ্যাঁ, আমাদের তৃণমূলের লোক তো ওয়ার্ল্ড কাপ দেখতে যেতে পারে, আমাদের তৃণমূলের লোক যখন তখন লন্ডন চলে যেতে পারে, যা খুশি তাই করতে পারে, যেমনভাবে খুশি হাঁটতে পারে লন্ডনের রাস্তায়। এই যে অধিকার, নিম্নবিত্ত মানুষের অধিকারের লড়াই, এটা কিন্তু একটা অত্যন্ত দুর্দান্ত রাজনৈতিক কৌশল হতে পারে, যেটা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিম্নবিত্ত মানুষের ভোট পেতে সাহায্য করতে পারে। যেটুকু শেষ করব, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টাটা কগনিজেন্ট বলেছেন কালকে, কমা না দিয়ে, আমরা বোধহয় তৃণমূল বিজেপিও অত কাছাকাছি বলি না, কমাটা বোধহয় আপনারা মাঝে বসিয়েছেন। আর সবশেষে বলি, ইকোনমিক্স নিয়ে বারবার কথা হচ্ছে, অর্ণব বারবার বলল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন কেউ গিয়ে বলতে পারলেন না যে একটা দেশের রোজগার তাকে তার মানুষের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। একটা সহজ ভাগের অঙ্ক দিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে পারলেন। কাদের সঙ্গে নিয়ে গেছেন? অর্ণবদের নিয়ে গেলে হয়তো একটু ভালো হতো না পশ্চিমবঙ্গের কথাটা ঠিকভাবে বলার। ধন্যবাদ। শুভময়দা অনেকগুলো নাম বললেন যারা ভারতীয়রা লন্ডনে গিয়ে অনেক কিছু করেছেন, জ্যোতিবাবু, মনমোহন সিং থেকে শুরু করে সুকুমার রায় থেকে শুরু করে অনেকে। আপনি খালি একটা কথা বলতে ভুলে গেলেন, 2018 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছিলেন এবং ওনার সঙ্গে গিয়ে ওনার এক সতীর্থ চামচ চুরি করে জরিমানা দিয়ে এসেছিলেন। এই গর্বটাই তো কেন বলবেন না? যেগুলো পড়ে আছে ওটার মানে এক্সপেকটেশনটা একটু সত্যিই বেড়ে গিয়েছিল। ময়ূর সিংহাসন, কোহিনূর, আরো অনেক কিছু আর্টিফ্যাক্টস তো পড়ে আছে। এটা সুযোগ ছিল তৃণমূলের একদম যোগ্য প্রতিভাটা কিন্তু প্রতিফলিত করা। ঠিক যেরকম ব্যবসাটা একটা বিশেষ পরিবার করে, কথাবার্তা বলে কোনো লাভ নেই। প্রথম কথা যেটা শুরু কথা বলেছেন তার আমি সিরিয়াস করে নিচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা পেরেছেন সেটা হচ্ছে 100 বছর ধরে চলে আসা যে আভিজাত্য এবং যে এলিটিজম রাজনীতিতে, সেই এলিটিজম ভেঙে দিয়েছেন। এবং সেখানে ভেঙে দিয়ে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একেবারে গড়পড়তা, নন প্রিভিলেজ সেই মানুষকে তিনি সামনে নিয়ে এসেছেন। এই যে প্যারাডাইম শিফট, এই প্যারাডাইম শিফটটাই হচ্ছে বাংলা রাজনীতি চেঞ্জ হয়ে যাওয়া। এবং এটাকে আমি পজিটিভ অর্থে দেখছি। তাই জন্য পজিটিভ অর্থে দেখছি। গার্লফ্রেন্ডের হাতে দিয়েছে 52 কোটি। তৃণমূলের নেতাদের এলিটিজম মেরে গেছে। এই এলিটিজমের খেলা একবার তৃণমূলের নেতাদের কাছে
মানুষ যেটাকে নিয়ে একটা একাডেমিক আলোচনা হতেই পারে। আমি খালি এইটা বোঝার চেষ্টা, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে লড়াই করে নিজের যোগ্যতা এই জায়গায় পৌঁছেছেন। আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা মানে কি বলবো, একটা মানে বহু বছর বেঁচে থাকবে এরকম একটা উদাহরণ। বাট হ্যাভিং সেড দ্যাট, এই যে নিম্নবিত্ত বা আন্ডার প্রিভিলেজ মানুষকে সামনে আনার কথা বলছেন, আন্ডার প্রিভিলেজ মানুষ কিছু সামনে আসে? যার বাবা মা কোনোদিন স্কুলে যায়নি সেই ছেলেমেয়েরা যখন এসএসসি পরীক্ষায় বসে চাকরির সমসুযোগ পায়, নাকি তাকে যখন তৃণমূলের কাছে চাকরি কেনার জন্য টাকা দিয়ে ধর্মতলায় বসে অনশন করতে হয়, তারপর আত্মহত্যা করতে হয়? কথা বললেই হচ্ছে যে কোনো মানুষের এই রাজ্যে দীর্ঘদিন একটা বিতর্ক ছিল শিল্প না কৃষি, তার ভেতরে সিঙ্গুর। এবার সেই সিঙ্গুরের এতদিন পর সেই সিঙ্গুর প্রসঙ্গ কালকের এই বক্তৃতার সময়ে যে গোলমালটা হলো তার মধ্যে একাধিকবার সিঙ্গুর প্রসঙ্গ উঠলো। কিভাবে? That is wrong. Tata Cognizant, please realize. না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি। এহেন সিঙ্গুর থেকে টাটাদের বাধ্য হয়ে চলে যাওয়া নিয়েই বিলেত সফরে প্রশ্নের মুখে পড়তে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিঙ্গুর থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন উঠল 2008 সালে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রশ্ন। বৃহস্পতিবার বক্তৃতা দেওয়ার সময় বাংলায় শিল্পায়নের প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Every year, every alternative year, we do the business summit. Till now, more than 23 lakhs, means 23 lakhs million investment proposal is already there. Earlier, up to last year, it was 19 lakh crore, the investment proposal. Out of that, 14 lakh crores program is already implemented. এরপরই পাল্টা সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ তোলেন বিক্ষোভকারীরা। That is wrong. Tata Cognizant, please realize. They have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. So I said, Madam Tata already ran away. You know what you did to Tata. They will never come to and you are lying. She said, no, I'm not lying. বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির ঘোষণা করেছিলেন রতন টাটা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি জমি আন্দোলন শুরু হয়। শেষ অবধি টাটারা সিঙ্গুর ছেড়ে গুজরাতের সানন্দে চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরে কৃষি জমি আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আজ টাটাদের কারখানা না হওয়ার জন্য তার গলায় আক্ষেপের সুর। টাটা চলে গেছে মমতার আন্দোলনের ফলেতেই। এর জন্যে মমতার আন্দোলন, আমাদের আন্দোলন দায়ী। আমিও তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে আজকের এতে যে আমাদের স্টেপিংয়ের মধ্যে বহু ভুল ছিল। সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রশ্নে আজও সরব বিরোধীরা। মায়ের কাছে মাসির গল্প বলে কোনো লাভ আছে বলুন তো? টাটা তো নিজেই বলে গেল যে আমাকে ট্রিগারটা ধরে নিল, রিভলভারটা ধরে নিল, আর আমি কি করব? ট্রিগার টিপে দিলে চলে যেতেই হবে। মিথ্যার আশ্রয় নিয়ে কোনোদিন মহৎ কার্য করা যায় না। মাননীয়া সাহসের সঙ্গে কালকে সমস্ত প্রশ্নের শুধু উত্তর দেননি, সামনের দিনের রূপরেখাও বর্ণনা করেছেন এবং আমরা গর্বিত যে তিনি এই রকম একটা পরিস্থিতিতে যেভাবে তার সহমর্মিতা এবং সাহস দেখিয়েছেন সেটা খুবই গর্বের। একদা ব্রিটেনের গর্ব জাগুয়ার ল্যান্ড রোভারকে আজ ভারতের গর্বে পরিণত করেছেন রতন টাটা, কিন্তু ব্রিটেনে তিনি অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারলেও সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি তার স্বপ্ন অসম্পূর্ণই থেকে গেছে। বিজেন্দ্র সিংহ, সোমনাথ মিত্র, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিশ্বনাথের কাছে আমি একবার সোজা গোদা বাংলা রাজনীতির প্রশ্নে আসব, সেটা হচ্ছে টেমসের পাড়ের এই ঘটনা আমাদের গঙ্গা পার্কে কতটা প্রভাবিত করবে এবং এই ঘটনার কি ইম্প্যাক্ট করতে পারে এই রাজ্যের রাজনীতিতে? কোনো ইম্প্যাক্ট নেই, শূন্য। এটা রাজনৈতিক তরজা ছাড়া আর কিছুই নেই। রাজ্য রাজনীতিতে সামান্যতম কোনো ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা নেই, ইলেকট্রাল পলিটিক্সে কোনো ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে যে দেখুন, নরেন্দ্র মোদী বিদেশে যাক, দেশে থাকুক, তিনি গদি মিডিয়াকে সঙ্গে নিয়ে যান এবং গদি মিডিয়া যে ভালো ভালো প্রশ্নগুলো করে সেগুলো নিয়েই চলেন, এবং যদি একটু এদিক থেকে ওই দিক কোশ্চেন হয়, নরেন্দ্র মোদী আরবান নকশাল দিয়ে তাদের সম্বোধন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দরবারি মিডিয়াদের নিয়ে যান, সবসময় তার পছন্দের মিডিয়াতে নিয়ে যান, এবং তারা দিদি কেমন খেলেন, দিদি কেমন ঘুমোলেন, দিদি আপনি এত এনার্জি কোথার থেকে পান, এইসব প্রশ্ন দিয়ে অভ্যস্ত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন তানিয়া ভরদ্বাজ করেন, তখন তাকে কিন্তু সরাসরি বলা হয় যে তুমি হলো নকশাল, তুমি মানে মাওবাদী। শিলাদিত্যকে বলা হয় আর মানে মাওবাদী, টুম্পাকে বলা হয় মাওবাদী। মূল প্রশ্ন কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন না, যেমন মোদি দিতে পারেন না। এবং একই সাথে আপনি বারবার বলছিলেন না যে কেন মুখ্যমন্ত্রী যা মানে এই ধরনের একটা আশঙ্কা ছিল যে ওনার বক্তব্যতেই তারপরে মুখ্যমন্ত্রীকে ঠেলে পাঠানো হলো কেন ওই কেলক কলেজে? খেলে পাঠানো হলো না, মুখ্যমন্ত্রী সচেতনভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিলেতি একটা স্বীকৃতি চাইছিলেন যে ভাই দেখো, মুখ্যমন্ত্রী সারা বিশ্বের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আমার একটা স্বীকৃতি চাই। একটা মানে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তৃতা করব, তারপরে যখন এসএফআই মনে হয় চেপে ধরলো, তখন বললো না কেলক্স কলেজে, অক্সফোর্ডের আন্ডারে একটা 90 সালে গড়ে ওঠা একটা কলেজে গিয়ে বক্তৃতা করব। এবং কার্যত যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলো, অ্যাজ ইফ যেন বিলের জয় মুখ্যমন্ত্রী করছেন। আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে এত মানে তৎপরতা কেন? তার আগে মানে বিদেশে বিলেতের একটা ডিগ্রি চাই, বিলেতের একটা ডিগ্রি যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিলেতের একটা স্বীকৃতি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড থেকে বক্তৃতা করেছেন, দেখো সারা বিশ্বের নেত্রী তিনি। এবং একই সাথে মুখ্যমন্ত্রী সব জায়গায় যে ডেটা দেন, এখন প্রত্যেকটা ডেটার মধ্যে মিথ্যে থাকে, ভুল থাকে, সেই ডেটাগুলো সেখানেও তিনি পুট করলেন, অর্থাৎ বক্তৃতার মধ্যে পুট করলেন। প্রশ্ন হচ্ছে আপনার যদি সত্যি পশ্চিমবাংলার উন্নতি 15 বছর এতটা হয়ে থাকে, তাহলে ইনভেস্টর বা বিনিয়োগকারীদেরকে হাতে পায়ে ধরতে হয় কেন? তাহলে আপনাকে কেন মানে ব্রিটিশ এয়ারওয়েজের হাতে পায়ে ধরতে হয়? আপনার যদি সমস্ত মাপকাঠিতে আপনার রাজ্য যদি 1 নম্বর হয়ে থাকে, বিনিয়োগকারীরা অটোমেটিক্যালি আসবে। জল যেমন গড়িয়ে উঁচুর থেকে নিচুতে পড়ে, মানে জলের ধর্ম অনুসারে বিনিয়োগকারীরাও বিনিয়োগ ঠিক মানে যেখানে আকৃষ্ট হবে সেখানে অবশ্যই যাবে। আপনি আসলে যেটা করেছেন সেটা হলো নির্বাচনী রাজনীতির জন্য কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথে দিতে পেরেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার দিতে পেরেছেন, কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারেননি। সেই কারণে বিনিয়োগকারীরা মানে আকর্ষণ অনুভব করে না। আপনি একইভাবে রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। ললেসনেস একটা রাজ্য তৈরি করে রেখেছেন, শিক্ষায় পিছিয়ে দিয়েছেন, ফলে বিনিয়োগকারীরা আর আকর্ষণ অনুভব করে না। সেই জন্যই সরাসরি কলকাতা থেকে মানে বিমান আমরা পাই না। একই সাথে আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মানে মুখ্যমন্ত্রী কিন্তু খুব সচেতনভাবেই জানতেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, না হলে তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার উপরে যে হাঙ্গামা হয়েছিল, সেই হাঙ্গামার ছবি তিনি একেবারে ছাপিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। ফলে পরিষ্কার এটা একটা রাজনৈতিক তরজা তিনি করেছেন। কিন্তু বৃহত্তম প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে ব্রিটেনের প্রশংসা করেছেন, মানে আমরা 200 বছর পরাধীন ছিলাম, সেটাকে যেভাবে উনি মানে গৌরবান্বিত করেছেন, এবং একই সাথে ভারতবর্ষ যদি সত্যি উন্নতি হয়, সে নরেন্দ্র মোদী করুক আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করুক, তাতে তার শ্লাঘা কোথায়? তাতে তিনি কেন মানে পরিষ্কার নিজেকে ভারতীয় হিসাবে প্রতিষ্ঠা করতে পারছেন না? ভারতবর্ষের সম্মানটা কে নষ্ট করলো? মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের সম্মানটা বিশ্ব রাজনীতিতে কে নষ্ট করলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সিপিআইএম এর সেই শাখা সংগঠন এসএফআই? প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের প্রশ্ন যখন আসছে তখন মুখ্যমন্ত্রী কেন মানে মানে আমতা করছেন, ঠিক মতন তিনি মানে সেটাকে সহ্য করতে পারছেন না। ফলে এইরকম একটা অবস্থা কিন্তু বলা যায় যে অ্যান্টি ভারতীয় অবস্থানতে আপনি নিলেন। ভারতের অর্থনীতি প্রসঙ্গে বিজেপির যে লাগাতার মিথ্যা প্রচার, সেইটার সঙ্গে একমত না হলেই যে ভারতবর্ষের সঙ্গে আমি ভারতবর্ষকে অপমান করছি, এটা পুরোপুরি বিজেপির ন্যারেটিভ, সেটা বিশ্বনাথ দা বলছেন। দেখুন, অর্থনীতি নিয়ে 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিতে হচ্ছে, বড় প্রশ্নচিহ্ন। 90% কাছাকাছি
সম্পদ 2 থেকে 3% মানুষের হাতে, বড় প্রশ্ন চিহ্ন। ব্রিটিশ পিরিয়ডে যে পরিমাণ অসাম্য ছিল না, তার চেয়ে বেশি হয়েছে নরেন্দ্র মোদীর জমানায়, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। মানুষ খেতে পাচ্ছেন না, 80 কোটি মানুষকে মানে ব্রিটেনের হাই কমিশনের অফিসে, ব্রিটিশ হাই কমিশনের অফিসে উনি বলছেন, হাই কমিশনারকে সাক্ষী রেখে, যে ভারতবর্ষ গোল্লায় গেছে, প্রত্যেকটা ইন্ডিকেটরে পশ্চিমবাংলা 1 নম্বর। পশ্চিমবাংলা যদি সবকিছুতে 1 নম্বর হয়, তাহলে বিনিয়োগকারী আসছে না কেন একমাত্র আপনার রাজ্যে? আপনি আসলে সব জায়গায় পিছিয়ে আছেন, সেই কারণে বিনিয়োগকারী আসবে না। আপনি যদি বিনিয়োগকারী না পান, তাহলে আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। বিনিয়োগকারী আসে না, বলো তুমি, উত্তর দাও। একদম আসে, আপনি দেখেন না। আপনি যদি কলেজ থেকে এবিপি স্টুডিও আবার ফেরত কলেজ যান, আপনি দেখবেন কি করে? আপনি থাকেন স্টুডিও কথা হলো, আমি একটা কথা বলি, সিঙ্গুরের প্রশ্নে উই হ্যাভ বিন ডিফিটেড। কেমন আমরা একটা নির্দিষ্ট পথে আমরা চেয়েছিলাম ওখানে শিল্প হোক, সেটা পরাজিত হয়েছে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে আমরা পরাজিত হয়েছি। আপনি মমতা ব্যানার্জি 14 বছর সময় পেলেন, কিভাবে শিল্প করতে নেই আপনি আমাদেরকে শিখিয়েছেন, কিভাবে শিল্প করতে হয় সেটা দেখানোর জন্য 14 বছর সময় পেলেন। আপনি কি পারলেন একটা ওই স্কেলের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি করতে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সরকারের টাকায় বিদেশে নিয়ে যাননি। পরিষ্কার ভাবে এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এবং বলা হয়েছে মিডিয়া পার্সন এর আগে তার আগেও গেছে না। আমি ওর সঙ্গে একমত এবং দ্বিমত। একমত কোথায়, যে এটা ঠিক যে নরেন্দ্র মোদী তো সরকারি টাকায় সাংবাদিকদের নিয়ে যায়নি, কিন্তু প্রশ্নটা তা নয়। প্রশ্নটা হচ্ছে তার প্রেস কনফারেন্স করা নিয়ে। গোটা প্রশ্নগুলোই তাই উঠেছে, বিদেশে কাকে লন্ডন বা ইসরায়েল নিয়ে গেলেন তা নয়। আমি শেষ করছি, আপনাদের জবাবগুলো দিতে দিন, আপনাদের জবাবগুলো দিতে দিন, তারপরে আমি আবার লন্ডনের বিষয়ে ফিরবো, কারণ ফিরদৌসের কাছে যেতে হবে। আমি দ্রুত একবার এই শহরের কৃতি মানুষ তারা কি বলছেন এই ঘটনা নিয়ে দেখাবো। মুখ্যমন্ত্রী হলে তো এই সমস্ত বিষয়ের মুখোমুখি হতে হয়। সেটা উনিও যখন বিরোধী পক্ষে ছিলেন তখনও অন্যদের সভায় এরকম হয়েছে বলে আমার মনে পড়ছে, বা হতে পারে। তো এগুলো উনি মুখোমুখি হবেন এবং প্রশ্ন হবে তার কাজকর্ম সম্বন্ধে, তার সিদ্ধান্ত সম্বন্ধে, তার আচরণ সম্বন্ধে, তার কথাবার্তার ভুল শুদ্ধ এই সমস্ত ব্যাপার সম্বন্ধে অনেক প্রশ্ন আছে। সেটা ওর প্রজাদের মনেই আছে। ক্ষমতার আসনে থাকলে একটা বিপক্ষও থাকবে। তো এটা আমি একটা বলছি যে পশ্চিমবাংলারই একটা আন্তর্জাতিক বিস্তার ঘটেছে। পশ্চিমবাংলায় যা ঘটে তারই বিস্তার ঘটেছে। এটা এখানেও কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ বক্তৃতা দেয় সেখানে করতে পারে? যাদবপুরে যদি কোনো অধ্যাপক বক্তৃতা দেন, তাকে মাঝপথে এরকমভাবে থামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য একটার পর একটা প্রশ্ন প্লাকার্ড তুলে দেখানো, এটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা, এটা তো এইচবিতে বক্তৃতা নয়। এটা আমার মনে হয় এক ধরনের অসভ্যতা। এই অসভ্যতায় ওরা করে আসছেন দিনের পর দিন। এই অসভ্যতার জন্যই ওরা শূন্যে পৌঁছেছেন। কালকে অক্সফোর্ডে যেটা করলেন, আমার মনে হয় যে শূন্য হয়ে যাওয়ার পরেও কিছু অবশিষ্ট থাকে, সেই অবশিষ্টাংশের কিছু সম্মান থাকে, সেই সম্মানটা মাইনাস হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে, ধরুন পরিবারের মধ্যেই যতই বিতর্ক বিবাদ থাকুক না কেন, যখন অন্যের সঙ্গে কোনো সম্পর্ক হচ্ছে বা সেই ধরনের কিছু বিবাদ তৈরি হয়েছে, তখন নিজেদের মধ্যেকার বিতর্ক বিবাদটাকে আমরা সামনে আনি না। এক্ষেত্রে সেটা করা হয়নি। দুপক্ষই যিনি বলছিলেন এবং যার উদ্দেশ্যে প্রশ্নগুলো নিক্ষিপ্ত হয়েছিল, দুপক্ষই সেটা মানেননি। প্রতিটি সভা সমিতি, বিশেষত আলোচনা অনুষ্ঠান এবং বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান যেখানে হয়, সেই অনুষ্ঠানেও একটা শৃঙ্খলা থাকে। আমার মনে হয়েছে সেই শৃঙ্খলাটাও এক্ষেত্রে মানা হয়নি। যে যত ক্ষমতাবান তাকে প্রশ্ন করার মধ্যেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বা গর্ব, মানে স্পিকিং ট্রুথ টু পাওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ডেমোক্রেটিক কালচারের পার্ট, মানে এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বলে না, এটা যে কোনো গণতন্ত্রের পার্ট যে আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন না করাটাই তো অগণতান্ত্রিক।
আনফরচুনেট যেটা আমাদের জন্যে সেটা হচ্ছে যে ধরুন আমাদের মুখ্যমন্ত্রী বিদেশে গেলে তাকে আমরা মুখোমুখি প্রশ্ন করার মতো জায়গায় পাই, বা আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেলে তাকে পাই। দেশে থাকলে তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকেন। এটাই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের দুর্বলতা। এটা আমাদের নিজেদের দেশে হওয়ার কথা, যেখানে দাঁড়িয়ে প্রশ্ন হবে, তর্ক হবে, বিতর্ক হবে, এটাই তো স্বাভাবিক। আজকে সুপ্রিম কোর্ট কার্যত একটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট থেকে এলো। এটা হচ্ছে আমাদের কিছুটা প্রতিদিনকার আলোচনা হয়েছে এমনটা নয়। ইমরান প্রতাপগাড়ি মামলায় আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এএস ওকা এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ এই ফ্রি এক্সপ্রেশনের ওপর, এটা কিন্তু বিলেতের নয়, আমাদের দেশের মুক্ত চিন্তার ওপর সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে, আই রিপিট, সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন, যেটা নিঃসন্দেহে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘটনায় বারবার ভবিষ্যতে সাইট করা হবে। গুজরাট হাইকোর্ট এবং গুজরাট পুলিশকে কার্যত ভৎসনা করেছেন মাননীয় বিচারপতিরা। তারা বলছেন তাদের রায়ে, free expression of thoughts and views is an integral part of a healthy civilized society. Without it, it is impossible to lead a dignified life guaranteed under Article 21 of the Constitution. এ ছত্রে ছত্রে মানুষের ফ্রি এক্সপ্রেশন, চিন্তা, মুক্ত চিন্তার যে ধারণা, তাতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা সেটা আপেল করলেন শুধু নয়, সেটাতে একেবারে বৈধতার শিলমোহর বসালেন। আমি এই পার্ট থেকে, যদিও সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে, আমি ফিরদৌসের সময় যাব। দেখুন, আমি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কথা বললেন, আমি এই রাজ্য থেকে শুরু করি, দিয়ে তারপর মুম্বাই হয়ে একটু লন্ডন যাই। আমার রাজ্যে গতকাল এই ভাঙড় থানার সামনে একজন সাংবাদিককে পিটানো হলো, ফেলে পেটানো হলো। আজকে মানে 20 জন সাংবাদিক, স্থানীয় সাংবাদিক, কেউ ইউটিউবে সাংবাদিকতা করেন, কেউ হয়তো স্থানীয় কোনো একটি পত্রিকায় সাংবাদিকতা করেন, তারা গেছিল ডেপুটেশন দিতে, তারা থানা থেকে বেরোলো, পেটানো হলো। এটা এই রাজ্যের চিত্র। এবার চলে যায় একটু মুম্বাইতে, ব্যঙ্গ করার জন্য, প্যারোডি করার জন্য এখন খুঁজে বেড়াচ্ছে তাকে কবে পেটাবে কুনাল কামরা। আর কুনাল কামরা বলে রাখি, আজকেই তিনি অগ্রিম জামিন পেয়েছেন। ইনফ্যাক্ট আমি ওখানে আসছি, মানে অর্থাৎ শাসক খুঁজে বেড়াচ্ছে। ভাঙড়ে শাসক পেটালো, ওখানে শাসক খুঁজে বেড়াচ্ছে ব্যঙ্গ করার জন্য, প্যারোডি করার জন্য। আর এখানে দেখছি ওখানে তো পেটালে আবার কেসকে যেতে হবে বলে লন্ডনে, তো প্রশ্ন করার জন্য এখানে বেশ কিছু মানুষজন বেশ এগ্রিভড হয়ে গেছেন। আচ্ছা বলুন তো, শিক্ষা তো প্রশ্ন করতে শেখায়, তাহলে শিক্ষাঙ্গনে প্রশ্ন করবে না একজন শিক্ষার্থী, তাহলে কি করবে? লাঠিপেটা করবে? শিক্ষা তো স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে শেখায়। আমরা শুনছিলাম কিছুক্ষণ ধরে যে ভারতবর্ষ 5th লার্জেস্ট ইকোনমি, কিন্তু আমরা বলছি না জিডিপি পার ক্যাপিটাতে ভারতবর্ষের স্থান 124তম। আমরা সেই প্রশ্ন অ্যাড্রেস করছি না। আমরা সিঙ্গুর নিয়ে কথা বলছি, কিন্তু আমরা কর্মসংস্থান নিয়ে কথা বলছি না। আচ্ছা, পশ্চিমবঙ্গের চিত্র কি বর্তমানে কর্মসংস্থান নিয়ে, সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে? আমরা একটু তুল্যমূল্য আলোচনা করি। বেসরকারি ক্ষেত্রে আমি কেউ দেখেছি বা কেউ একজন মন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে বা শিল্পমন্ত্রীকে যে একটা ওই হাতে একটা কাঁচি টাঁচি নিয়ে একটা শিল্প কারখানার উদ্বোধন করতে দেখিনি? তাহলে বেসরকারি শিল্পোদ্যোগ নেই, বেসরকারি কর্মসংস্থানের অবস্থা অত্যন্ত খারাপ। আর সরকারি কর্মসংস্থান সে তো দেখছেন পার্থ চ্যাটার্জি জেলে। ফলে এই হচ্ছে চিত্র। তাহলে এই চিত্রের উপর দাঁড়িয়ে এই রাজ্যের কিছু ছেলে মেয়ে বা অন্য রাজ্যের কিছু ছেলে মেয়ে, তারা যদি লন্ডনে গিয়ে পড়তে গিয়ে যদি কিছু প্রশ্ন করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তাদের খারাপ হয়ে যেতে হবে। অন্ততপক্ষে আমার দেশে আপনি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের চর্চা করতে দেবেন না, অন্ততপক্ষে আমরা এটুকু ভেবেই একটু স্যাটিসফাই থাকি যে অন্ততপক্ষে লন্ডনে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন প্রপার হচ্ছে। এই যখন অবস্থা দেশের, যে দেশে আপনার রাজ্যে কর্মসংস্থান নেই, আপনার রাজ্যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের সুযোগ অত্যন্ত লিমিটেড হয়ে যাচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে অন্ততপক্ষে কিছু ছেলে মেয়ে ওখানে তো গিয়ে গণতন্ত্রের চর্চা শিখছে। এটাকে দেখে আমার অন্ততপক্ষে খুব ভালো লাগলো যে অন্ততপক্ষে কিছু ছেলে মেয়ে সে সঠিক গণতন্ত্রের চর্চা ওখানে করার সুযোগ পাচ্ছে। অন্ততপক্ষে আমার দেশে এই শাসকদের এই যে
রক্তচক্ষুর সামনে তাদের দাঁড়াতে হচ্ছে না, অন্তপক্ষে কিছু সময়ের জন্য। আমি জানি না দেশে ফিরলে তাদের কি অবস্থা হবে। আচ্ছা, আপনি বিরোধী নেত্রী হিসেবে মাথা ফাটা ছবি নিয়ে ঘুরছেন, 14 বছরের মুখ্যমন্ত্রী হিসেবে একটা কারখানার ফিতে কাটার ছবি নিয়ে ঘুরুন না, ওখানে গিয়ে দেখান, এই দেখো আমি কারখানা উদ্বোধন করেছি পশ্চিমবাংলায়, তাহলে তো মিটে যায় এত কথা। এই ফিতে কাটার ছবি না থাকলেই কারখানা নেই, এটা যাদের বুদ্ধি, তারা টাটা সিঙ্গুর নিয়ে তো অনেক আছে। এই সিঙ্গুর থেকে টাটা চলে গেছে, বিশাল কান্নাকাটি আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করুন না, ডিস্টার্ব করি কেন? কে বহুবার করেছে সেটা কথা নয়, বলে দিতে বলে শেষ করুক। এবার এই যে হাওড়ার ওদিকে কোনা এক্সপ্রেসওয়ের ধারে দেখবেন যে সালেম টালেম কাদের জমি টমি দিয়েছিল, ওখানে তো আন্দোলন হয়নি। কোথায় গেল? সালেমকে তো ডেকে এনেছিল ইন্দোনেশিয়া থেকে, ডাও কেমিক্যালসকে তো ডেকে এনেছিল, কোনো আন্দোলন হয়নি। মহারাজা না বাইক নাকি 10,000 টাকা কেউ ওখানে আন্দোলন করেনি, চলে গেল কেন? কেউ আন্দোলন করেনি, চলে গেল। কিন্তু আমি শুভময়দার কাছে আসবো। তখন থেকে কি ভূমিকা ছিল সেখানে? ওখানকার শ্রমিকদের গিয়ে জিজ্ঞাসা করো, যখন ধর্মঘট চলছে সেখানে সিটুর কি ভূমিকা ছিল, সরকারের কি ভূমিকা ছিল? এবার দুজনকেই থামাবো, কারণটা শোনা যাচ্ছে না। একটু বলা মানে ফিরদৌস সাহেব যেটা বললেন সেটা তো প্রশ্ন এবং উত্তর নিয়ে। রিচার্ড ফেইনম্যানের একটা কথা আছে, আই উড রাদার হ্যাভ কোয়েশ্চেন্স দ্যাট কান্ট বি আনসার্ড দেন আনসার্স দ্যাট কান্ট বি কোয়েশ্চেন। অর্থাৎ শাসক যিনি তিনি উত্তর দিয়ে দেন, প্রশ্ন করা যায় না। আর আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় কি চাই, যে আমরা প্রশ্ন করব, শাসক হয়তো উত্তর দিতে পারবেনই না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছবিটা দেখাচ্ছেন তখন একটা জিনিস কিন্তু মনে হয়, সেই ছবিটা তো তিনি যখন বিরোধী ছিলেন প্রশ্ন করেছিলেন, তার মাথা ফেটেছিল, তো সত্যি কথা। বিরোধীর সেই প্রশ্ন আজকে শাসকের উত্তর, এটা খুব অবাক করার মতো বিষয়। শাসক হয়ে তাকে ব্যবহার করতে হচ্ছে সেই বিরোধীর প্রশ্নের ছবি। তিনি প্রশ্ন করেছিলেন, তিনি মার খেয়েছিলেন, তার উত্তরটা কেন আজকে তিনি কেন পাচ্ছেন না? শাসকের উত্তর সুদীপ্ত যখন মাথাটা ফেটেছিল না, ব্যান্ডেজ বাঁধার সুযোগ হয়নি, ঘিলুটা রাস্তায় পড়েছিল, মাথার ঘিলুটা ছিটকে রাস্তায় পড়েছিল, উনি মাথা কাটার ছবি দেখাচ্ছেন। দেখাবো সুদীপ্তর ছবি, সুদীপ্ত কিন্তু আর তারপরে তোমার আইপিএল ছবি কালকের প্রশ্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর পাশাপাশি আপনাদের জন্য। I'll give you sweet to you. Good sweet to you. বঙ্গ রাজনীতির পরিসরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধীদের প্রশ্ন ছুড়ে দেওয়া নতুন নয়, কিন্তু এবার সেই ছবি দেখা গেল লন্ডনে। যাদবপুর থেকে আরজিকর, হিন্দু থেকে সিঙ্গুর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতার মাঝে উড়ে এসেছে একের পর এক প্রশ্ন। কখনো শান্তভাবে, কখনো রাজনৈতিক পরামর্শ দিয়ে সেই সব সামলানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। Thank you so much. Because of your thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give you sweet to you. Good sweet to you. I'm so happy that you welcome me. Thank you so much. কখনো আবার তার মুখে শোনা যায় রয়্যাল বেঙ্গলের উপমা। Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me if you can. But don't fight me if you don't catch me. রয়্যাল বেঙ্গল টাইগার সব জায়গায় হুঙ্কার দেয়, মেও মেও করে না। এখানে হুঙ্কার দেন, যে একটু চাপে পড়েন মেও মেও আমি মেয়ে বলতে আরম্ভ করেন কেন? তখন মহিলা হয়ে যান কেন? যেন ওনার চামচারা যারা বলছে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগারটা কোথায় আছে। একের পর এক প্রশ্ন যখন ধেয়ে আসছে তখন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে চিত্ত জেতা ভয় শূন্য। Where the mind is without fear and the head is held high. একজন বিদেশে সম্মানিত অতিথি হিসেবে গেছেন, তাকে বিদেশের মাটিতে দেশের পক্ষ থেকে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এইভাবে অপদস্থ করার চেষ্টা, এটা ঠিক না। কিন্তু আমরা খুবই সৌভাগ্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইপল, উনি এত সুন্দর ট্যাকল করেছেন। বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে
উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি। সব মিলিয়ে ব্রিটেনের বিক্ষোভের আঁচ এখন বঙ্গ রাজনীতিতেও। এবিপি আনন্দ। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @, সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। বিদ্যুৎ নায়ক লিখছেন, মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার জন্যই কি পরিকল্পিতভাবে কেলক কলেজে আমন্ত্রণ জানানো হয়েছিল? তমাল রায় লিখছেন, আশা করি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই সংযম দেখাবেন। আশরাফ মির্জা লিখছেন, অক্সফোর্ডে বিশৃঙ্খলা করা সংকীর্ণ রাজনীতি ছাড়া আর কিছুই নয়। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, মুখ্যমন্ত্রী 100% স্বচ্ছতা রাখলে অক্সফোর্ডে এমন অপ্রস্তুত হতে দেখা যেত না। সুভাষ ঘোষ রাজা লিখছেন, চাকরি নেই, প্রশ্নের মুখোমুখি তো হতেই হবে। ঠিক এইখান থেকে আমি আমার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আসব, যেটা এই রাজ্যের একটা জনসমষ্টি, তারা বছরের পর বছর 6 বছর 7 বছর কেটে যায়, কিন্তু বোমা এবং গুলির যে রাজনীতি, তার থেকে সাধারণ মানুষ ওই এলাকায়, ওই ভাটপাড়া জগদ্দল এলাকায় মুক্ত হতে পারেন না। আমার প্রথম ঘটনা অর্জুন সিংকে ঘিরে, শুধুমাত্র 5টা নোটিশ নয়, তারপরে নিঃসন্দেহে পরতে পরতে যেটা উঠে এসছে, সেটা রাজনীতিবিদদের পক্ষে কিরাম জানি না, কিন্তু সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনছে ওই এলাকায় বারবার, বছরের পর বছর। ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ির সামনে প্রথমে গুলি, এর 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বোমাবাজি, আর এই নিয়ে বুধবার রাত থেকে উত্তেজনার মাঝেই এই ঘটনায় অর্জুন সিংকে 5টি নোটিশ পাঠালো পুলিশ। সেদিন ঠিক কি হয়েছিল তা জানতে প্রথমে বৃহস্পতিবার সকালে নোটিশ দিয়ে জগদ্দল থানায় ডাকা হয় বিজেপি নেতা অর্জুন সিংকে, কিন্তু তিনি হাজির হননি। দুপুরে ফের নোটিশ পাঠানো হয়, কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে জগদ্দলে অশান্তির সময় ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন অর্জুন সিং। পুলিশের দাবি, প্রাক্তন বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি তার লাইসেন্সড আগ্নেয়াস্ত্র নিয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তা ব্যবহার করেননি। এরপর বৃহস্পতিবার রাতেই অর্জুন সিংকে একসঙ্গে 3টি নোটিশ পাঠায় পুলিশ, যেখানে তার কাছে থাকা বৈধ আগ্নেয়াস্ত্রের নথি, কি কারণে তিনি তা নিয়ে গিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে ফের তলব করা হয়েছে অর্জুন সিংকে। পাশাপাশি একটি নোটিশে চাওয়া হয়েছে ঘটনার দিন মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ। অর্জুন গ্রেফতার হবেই, আজ হোক, কাল হোক, পরশু হোক। অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না, যারাই আসছে তারা কিন্তু ভুল করছে অর্জুনের পাশে এসে দাঁড়িয়ে। অ্যারেস্ট হতে হবে তো মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট ছাড়া আর কি করতে পারে? আমাকে অ্যারেস্ট করবে কি না করবে, কোর্ট আছে, সবকিছু আছে। আর মমতা ব্যানার্জি পুলিশের অ্যারেস্ট ক্ষমতা থাকলে অ্যারেস্ট করবে, আমার ক্ষমতা থাকলে আমি বেরিয়ে আসবো। শুক্রবার দুপুর 2টোর মধ্যে তাকে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছিল, যদিও অর্জুন সিং তার আইনজীবী মারফত পুলিশকে জানিয়েছেন দলের কাজে তিনি পাটনায় রয়েছেন। তিনি ভয় পেয়ে কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলা এখান থেকে পালিয়ে গেছে। কেন উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে। শুধু আমি ওখানে উপস্থিত নেই, কিন্তু আমার লয়ার মাধ্যমে আমি যে আর্মসের লাইসেন্স ব্যাপারে যেটা চেয়েছে সবটাই দেব, অসুবিধা কিছু নেই। আমার বাড়ির সিসিটিভি ফুটেজ আমার ওই যে দেখে যে অফিসের মানে যেগুলো যেটা চেয়েছে আমরা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এখন উপস্থিত নেই, আমি একটু পার্টির কাজে অন্য জায়গায় বেরিয়েছি, এই জন্যই আমি পার্সোনালি উপস্থিত থাকতে পারবো। পুলিশে হেনস্থার অভিযোগ তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিংকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজস্বীর কাছে যাব। রাজস্বী, এমনিতে বিরোধী নেতারা 5টা নোটিশ পাচ্ছেন, এ রাজ্যে ঘটনা দেখা যায়, কিন্তু এখানে ঘটনাটা আলাদা। কারণ যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন সেই যুবক নিজে বলছেন যে গুলি চালিয়েছেন অর্জুন সিং। মানে অর্জুন সিংয়ের নিজের ন্যারেটিভটা ছিল যে তারা গুলিবিদ্ধ অবস্থায় এই যুবককে উদ্ধার করে, কিন্তু তার বয়ান সম্পূর্ণ অন্য কথা বলছে। 10:30টার সময় যখন ঘটনাটা ঘটেছে, 20 মিনিট পরে গুলির আওয়াজ পেয়ে অর্জুন সিং প্লেস অফ অকারেন্সের ওখানে তারা সব মালিয়ে এখানে এসেছে। দেখতে দেখতে গুলি করতে করতে পালিয়ে গেছে।
সিসিটিভির ফুটেজ পরিষ্কার, অর্জুন সিং অলরেডি অনেক কিছু তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে দিয়েছে, পুলিশকেও জমা দিয়ে দেবে। ওই যে লম্বা করে যে ছেলেটাকে দেখলেন, খোঁচা খোঁচা চুল, ওর পেছনের হাতে অস্ত্র ছিল বলে যে ভিকটিম, যে গুলিবিদ্ধ, যাকে অর্জুন সিংরা বললেন হাসপাতালে ভর্তি করেছি, সেই তিনি যদি বলেন যে অর্জুন সিং গুলি চালিয়েছে, তাহলে তো কেসটা অন্যরকম দাঁড়ায়। অর্জুন সিং যদি গুলি চালাবে তাহলে অর্জুন সিং তার নিজের লোকদেরকে দিয়ে তাকে বার করে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবে। ওদের নিজেদের দলের লোকেরা পালাতে পালাতে যখন গুলি করতে করতে যাচ্ছে, তখন নিজেদের গুলিতে ওদের গায়ে লেগেছে। আপনি প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ এই ঘটনা কি হয়েছে এটা একমাত্র তদন্তে বেরোতে পারে, এটা আমি বা রাজশ্রী কেউই বলার জায়গা নেই। হ্যাঁ, শুধু বলছি আপনারাই দেখিয়েছিলেন ভিডিওটা, এখন প্রেস বাইট আপনাদের কাছে আছে, মদন মিত্রের প্রেস বাইট। আর অর্জুনের বাড়ির সামনে গুলি চলবে না, এখন অর্জুন আমাদের দলে। রাজনৈতিক চক্রান্ত। অর্জুন এখন কার দলে? ঘটনা বলছি, অর্জুন কার দলে আছে? তোমাদের সঙ্গে আছে কি অর্জুন? কেন আপনাদের কি সেটা চান? না না, আমরা কেউ চাই না, ওই আপনি কেউ চাই না, ওই মদন মিত্র বক্তব্যটা আপনি আচ্ছা তাহলে আসল কথাটা এইটাই হচ্ছে বাবা। আচ্ছা 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 যাক তাহলে পরে, কিন্তু এটা বিধানসভার স্পিকার বুঝবে তো, বাকিদের ক্ষেত্রে বিধানসভার স্পিকার এটা বুঝছেন তো, বিধানসভার স্পিকার শুনছেন তো, বিধানসভার স্পিকার বাকিদের জন্য শুনছেন তো। দুজনকে থামালাম। শুভময় দা এর মধ্যে বলেছেন যে আসলে দুপক্ষই অর্জুন সিংকে চান, আমি আসবো, কিন্তু তার আগে আবার আমি বলছি সেই সাধারণ মানুষের প্রশ্ন, যে মানুষটা ওই জগদ্দল কিংবা ভাটপাড়ায় থাকেন, অর্জুন সিং দল বদল করা অথবা দুটো রাজনৈতিক দলের সংঘর্ষের জন্য যারা বাজারও যেতে পারেন না, দিনের পর দিন 5 বছর 6 বছর ধরে যাদের কথা আমরা দেখিয়েছি, পাশাপাশি এই ভিকটিম তিনি কি বলছেন, বিজেপি কি বলছে উত্তরে, অর্জুন সিং নিজে কি বলছেন, একদম পাশাপাশি দেখাবো। বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে, অর্জুন সিং বাসির নিকালকে গুলি মারছে। বোমাবাজি থেকে গুলি, যত কাণ্ড জগদ্দলেই, এর মধ্যে অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন গুলিতে আহত। বুধবার রাতে ঠিক কি ঘটেছিল, এবার সামনে এলো ঘটনার আরও সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে জগদ্দলের দিক থেকে সদল বলে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী মোহাম্মদ ফিরোজ। প্রায় একই সময় দেখা যায় মেঘনা মোড়ের দিক থেকে দলবল নিয়ে এগিয়ে আসছেন ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে মেঘনা জুট মিলের উল্টো দিকের গলির সামনে একটা জটলা তৈরি হয়েছে, সেই জটলা থেকে গলির ভেতরের দিকে কিছু ছুঁড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরে গলির ভেতরের দিক থেকে অনুগামীদের নিয়ে বেরিয়ে আসছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে থাকা লোকজনের হাতে রয়েছে লাঠি, কিন্তু গুলি কে চালালো? আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে কি ওখানে খুব কম হলে 10 থেকে 12টা সিসিটিভি ক্যামেরা আছে পুলিশের, ও যদি বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে বা অর্জুন সিংয়ের সঙ্গে যারা সিকিউরিটি লোকেরা ছিল বা যারা অর্জুন সিংয়ের সঙ্গে ওখানে ছিল তারা কেউ গুলি চালিয়েছে, কারো হাতে অস্ত্র ছিল। অর্জুন সিং যখন এই দাবি করছেন, তখন আবার তার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন গুলিতে আহত তৃণমূল কর্মী। দেখে अर्जुन सिंह 50-60 लड़का लेकर आ रहा है सीआईए ऑफिसर के साथ। उसके बाद ये क्या किया, एक लड़का बोल रहा है कि एक काउंसिलर के साथ रहता है मेरे वोट, बस अर्जुन सिंह बासिर निकाल के गोली मार दी। একই দাবি করেছে আহত তৃণমূল কর্মীর পরিবারও। হ্যাঁ, ওর টার্গেট তো ওই এই আছে, এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের এটা এই সব কাজ আমার ছেলে করে। মেন টার্গেট হলো কাউন্সিলরের ছেলে নমিত সিং আর আমার ছেলে, এই দুজনকে যদি ওরা মেরে ফেলে দেয় তাহলে ওর এলাকাটা ওর হাতে দখলে চলে আসবে। যদি অর্জুন সিং তার দাবিতে অনড়, যেখানে গুলি চলেনি সেখানে বলছে গুলি চলেছে, ও পড়ে গিয়ে ওর পা ভেঙেছে সেখানে বলছে গুলি লেগেছে। আর জগদ্দলের যখন এই পরিস্থিতি, তখন আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের একটাই দাবি, এলাকায় শান্তি ফিরুক। আমরা তো শান্তি চাই, বেলা জুট মিলে কাজ করি, এসে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমানো, আর আমরা তো এসব ঝুট ঝামেলা থাকি না। अब इलेक्शन के टाइम में क्या होगा भगवान जाने, अब कुछ दिन बाद ही क्या होगा कौन जानता है। সব মিলিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাওয়া থেকে যাচ্ছে না বারুদের গন্ধ। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। গত 7-8 বছর ধরে একই জিনিস চলছে। আমি বলছি ব্যারাকপুর কমিশনারে হয়েছে বছর 13, থানার সংখ্যা পরপর বেড়েছে, যদি খুব ভুল না হয় 6 জন নতুন সিপি, মানে সিপি বদল হয়েছে 6 বার। আমি বলছি যে কিন্তু সাধারণ মানুষের জীবন বিশ্বনাথ দা একই রকম দুর্বিষহ। তার কারণটা হলো যে পুলিশ প্রশাসন মানে শাসক
বা বিরোধী কেউই কিন্তু শান্তি চায় না। মানে একটা অ্যানার্কিও যে ওদের লাভজনক অবস্থা হয় সেটা কিন্তু উৎকৃষ্ট উদাহরণ হলো ব্যারাকপুর। মানে অ্যানার্কি কেন লাভজনক হয়, মানে অ্যানার্কি যত থাকবে তত আমার রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের সাথে তোলাবাজির সম্পর্ক আছে। এত পরিষ্কার এলাকা জুড়ে 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 প্রত্যেকের একটা আধিপত্য তৈরি করে, সেই আধিপত্যের উপর ভিত্তি করে তারা মানে লোকের থেকে তোলে, সেটা প্রমোটার হতে পারে, বড় বড় ব্যবসায়ীদের হতে পারে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যেমন নাগাল্যান্ডে দিতে হয় এখানেও দিয়ে থাকতে হয়। ফলে মানে পশ্চিমবাংলার মধ্যে ব্যারাকপুর এমন একটা রাজ্য যেখানে নৈরাজ্য বা অ্যানার্কি ইংরেজি শব্দটা, অ্যানার্কিটা কিন্তু ডিভিডেন্ড দেয় এই রাজনৈতিক নেতাদেরকে, বিশেষ করে শাসক দলের নেতাদেরকে। আমি আপনাকে পরিষ্কার করে বলছি, মনীষ শুক্লার মার্ডার হতে পারে বা এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে পলিটিক্যাল মোটিভ আছে, কিন্তু যেটা নেই সেটা হলো রুল অফ ল নেই। মানে যাকেই কমিশনারেট আপনি বসাচ্ছেন সে কেবলমাত্র শাসক দল যেভাবে চাইছে সেইভাবে করছে। নাহলে এই অর্জুন সিং, আপনি আমায় বলুন, যতদিন তৃণমূলে ছিল একটা মামলা নেই, যখন তৃণমূল থেকে বিজেপি প্রথমবার গেল 100টার উপরে মামলা তাকে দেওয়া হলো কেন? আমি যদি এই প্রশ্নটা একজন নাগরিক হিসাবে করি, মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানেই বসে অর্জুন সিং লাইভে বলেছেন যে আমি মামলা কমাতে দলবদল করেছি। আমি কোনো তথ্য দিচ্ছি না, তথ্য দিচ্ছি। 2001-এ ওখানে বিকাশ বসু বলে তৃণমূলের এক নেতা খুন হন। 2001-এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে এমএলএ করেন, তারপর থেকে টানা এমএলএ। 2019 সালে উনি ক্যান্ডিডেট হতে না পেরে বিজেপিতে যোগ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলেন যে বিকাশ আমাদের খুব ভালো নেতা ছিল, অর্জুন ওকে খুন করেছিল, তাও আমি ওকে এত বছর এমএলএ করে রেখেছি। এরপরে বলো ওই এলাকার অবস্থা এটা হবে কি হবে না। এবং আমি অনুরোধ করছি, আজ থেকে 1.5 বছর আগে যখন এই অর্জুন সিংকে নিয়ে আজ থেকে 1.5 বছর আগে এবিপি আনন্দ স্টুডিওয়ে আলোচনা হয়েছে, তখন তৃণমূলের নেতা কি বলেছিল, বিজেপির নেতা কি বলেছিল, আর আজকে কি বলছে একটুখানি আজকে কি বলছে এটা দেখে নি। হ্যাঁ, এই যে 7-8 বছর কথাটা এক্ষুনি হলো না, 7-8 বছর ব্যারাকপুরের, এটা 7-8 বছর না। আই বেগ টু ডিফার। তড়িৎ তোপদারের ইম্পোর্ট করা মেশিনারি 2001 সালের কারা সরকার ছিল সুমনদা, মুখ্যমন্ত্রী ছিল, হাতে নিয়ে ঘন্টা নিয়ে বসেছিল পুলিশ মন্ত্রী, যে কাজটা ওরা চালিয়েছে সেই মেশিনারি নিয়ে তৃণমূল চালাচ্ছে। আর মরছে মনীষ শুক্লা কোন দলের লোক ছিল? আমাদের দল অর্জুন কাল। আরে তোমরা ধরতে পারোনি কেন? তোমরা ধরতে পারোনি কেন? তোমার পুলিশ মন্ত্রী কি ছিল? যেমন মমতা ব্যানার্জি অপরাধ পুলিশ মন্ত্রী ছিল, তোমাদের পুলিশ মন্ত্রী করেছিল। এখন দুজনকে থামালো। বিমান বোস কি বলেছিল, কোথায় একটুখানি মানে তাত্ত্বিক রাজনীতির কোনো জায়গা নেই, সবটাই ফলিত। কিন্তু যেটা মূল বলার যে জায়গাটা সেটা হচ্ছে যে ধরনের শক্তিশালী পেশিবহুল নেতা যারা অনেকটা দখল রাখতে পারেন, সেটা বামফ্রন্ট আমলে ছিল, কিন্তু তারা হয় সিপিএমের ছিলেন নয় কংগ্রেসে ছিলেন। তাদের নিয়ে এত কাড়াকাড়ি ছিল না আইপিএলের মতো। আজকের দিনে তৃণমূল আর বিজেপির মধ্যে তাদের নিয়ে কাড়াকাড়ি আছে, এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। এটাই বেশ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টে ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, আজকেই হাইকোর্টে এবং লোয়ার কোর্টে 2 জায়গায় আরজি করের মামলা ছিল। আমি বলছি আমার কয়েকটা প্রশ্ন আছে সাধারণ নাগরিক হিসেবে। এক হচ্ছে যে তদন্তকারী সংস্থা ঠিক তদন্ত করছে না বলে মা বাবা বলছেন, তারাই যদি ঠিক তদন্ত না করে, হাইকোর্ট তো ম্যাক্সিমাম মনিটরিং করতে পারে, তার বাইরে আর আদালতে কি হতে পারে। 2 হচ্ছে যে সেই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা কি আদৌ জমা পড়েছে প্রমাণ লোপাটের মামলায়? কোথায় দাঁড়িয়ে আছে এই মামলাগুলো? দেখুন, আমি আজকের যে অংশটি আমি এখনই জাস্ট ওই অর্ডার শিটটি দেখছিলাম, আমি খুব অবাক হয়ে আমার বিষয়টি পুরো গুলিয়ে যাচ্ছে। কিরকম বলুন তো, 9 তারিখে আরজি করে খুন ধর্ষণ হলো, 14 তারিখে প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম হলো, 9 তারিখের ঘটনার তদন্ত করছে সিবিআই, 14 তারিখের ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ। এখন প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম মানে খুব স্বাভাবিকভাবে তথ্য প্রমাণ লোপাট, সেটা সংযুক্ততা থাকতেও পারে। আমরা দেখেছি এর আগে, আমি মামলা করতে গিয়ে দেখেছি, ধরুন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত হচ্ছে, তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের কিছু তথ্য পাওয়া গেল, আদালতে অ্যাপ্লিকেশন নিয়ে দৌড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলো, বললো ওই তদন্তটা আমার লাগবে, তার কারণ ইন্টারমিঙ্গলিং এফেক্টে আন্তঃসম্পর্ক রয়েছে। আচ্ছা, 9 তারিখের ঘটনার সঙ্গে 14 তারিখের ঘটনার কোনো আন্তঃসম্পর্ক নেই, বোধহয় নেই। সেই জন্য তার দ্বিতীয় কথা বলি, আমার আজকে সত্যি গুলিয়ে গেল। কিরকম বলুন তো, রাজ্য সরকার তার সাবমিশন হচ্ছে, আচ্ছা একটা ট্রায়াল ফাইনালিটি
অ্যাটেন্ড করলে তারপরে ফার্দার ইনভেস্টিগেশন তদন্ত কি কলকাতা হাইকোর্ট দিতে পারে, এই প্রশ্ন করছে রাজ্য সরকার। আর অভয়ের মা বাবা চাইছে রিইনভেস্টিগেশন, মানে ভাবুন পুনর্তদন্ত চাইছে অভয়ের মা বাবা, অসুবিধা ফার্দার ইনভেস্টিগেশন রাজ্য সরকারের, তার কারণ ফার্দার ইনভেস্টিগেশন হলে লার্জার কনস্পিরেসির ওই যে তদন্তটি হবে, তদন্ত হলে সন্দীপ ঘোষেরা জেলে যাবে, সেই জন্য রাজ্যের যত প্রচুর আপত্তি। আমার আপত্তি হচ্ছে শামীমদা শিয়ালদা হাইকোর্টের রায়টা মোটেই পড়েনি, বা পড়লেও সেটাকে পুরোপুরি ভুলে মেরে দিয়েছে। কারণ সেখানে এই প্লেস অফ অকারেন্স নিয়ে একটা আলাদা গোটা পাতা ছিল, যেখানে কোনটা প্লেস অফ অকারেন্স এবং গোটা হাসপাতালটাই কেন প্লেস অফ অকারেন্স হিসেবে গণ্য করা হবে না সেই নিয়ে বিস্তারিত বিবরণ আছে। পয়েন্টটা সেটা নয়, পয়েন্ট হচ্ছে যখন সিবিআই সেই ব্যক্তিটা হাইকোর্টে গেছেন, কে বন্ধ করতে চাইছে? দেখুন, আমি একটা কথা অনির্বাণদা বলেছিল, সেই কথা ধরেই আমি বলবো যে দেখুন, আরজিকর ঘটনাটা আমি জানি রাজ্য কেন্দ্র এই ফাটাফাটি এটা চলবে, ভবিষ্যতেও চলবে, আগেও চলেছিল। কিন্তু আরজিকর ঘটনাটা আপনি যদি দেখেন, প্রত্যেকটা ব্যাপার কিন্তু একটা সেন্টেন্স যদি দেখেন বৃহত্তর, ঘটনাও বৃহত্তর ঘটেছে, ষড়যন্ত্রও বৃহত্তর আছে। আজ পর্যন্ত ডিসকাশন হচ্ছে হাইকোর্টের মাঝখানে যে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে। আমাকে অনির্বাণদা বলছি যে তোমরা সিবিআইকে কেন বলোনি, যদি আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, কিন্তু একবার আমরা লালবাজার অভিযান করেছি, সিজিও অভিযান করেছি মনে হয় 7 থেকে 8 বার। আমাদের কাছে এখানে সিবিআই আলাদা কিছু নয় বা কলকাতা পুলিশ আলাদা কিছু নয়। কিন্তু যেটা প্রশ্নটা হলো সুমনদা, প্রথম থেকে যে ঘটনা প্রবাহ যেভাবে ঘটেছে, প্রথম একটা ঘটনা ঘটলো এবং সেই ঘটনাস্থলে প্লেস অফ অকারেন্স, আমি যদি 1 সেকেন্ডের জন্য সেমিনার রুমই ধরি, সেখানে যারা ঢুকেছিল, আপনি আমাকে বলুন তো এরা কি সিবিআইয়ের অফিসাররা ছিল? আজকে কলকাতা পুলিশ সেখানে আপনার প্রেস কনফারেন্স করে বলছে এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আজ পর্যন্ত এই প্রশ্নের কেউ উত্তর পেয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওখানে কে ছিল? কেউ ছিল না। আজকের যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে কেউ ঢুকতে পারলো না, সেখানে দেখা গেল যে ফরেন্সিক মেডিসিনের এইচওডি গিয়ে সেখানে কি করছিল? আজকে লার্জার কনস্পিরেসি, আজকের এভিডেন্স ডিস্ট্রাকশনের যে কথাগুলো উঠছে, এগুলো কি মন গড়া? আজকে প্রত্যেকটা প্রশ্ন একটা কথা সেই প্রশ্নের জায়গা থেকে রাজ্যের ইন্টারেস্ট দেওয়াল ভাঙার কথা বলেছিল, জিজ্ঞাসা করে ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর আবার এই অনুষ্ঠানে ফেরত আসছি, সঙ্গে থাকবেন। সুকুমার রায়ের নারদ নারদ কবিতায় ছিল, আরে আরে মারবি নাকি, দাঁড়া একটা পুলিশ ডাকি। তবে রাজনীতির ঝগড়া অবশ্য কেউ পুলিশ ডাকে না, বাক্যবাণের পাল্টা বাক্যবাণী চলতে থাকে। এই যেমন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসো দেওয়ার হুঁশিয়ারি দিলেন। দল তার সঙ্গে কথা বলল, কিন্তু তাতে কি তার বেফাস মন্তব্য বন্ধ হলো? একেবারেই নয়, বরং উল্টে বিক্ষোভ বিতর্কে বিজেপির দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে গেলেন তৃণমূলের হুমায়ুন কবির। এখন রাজনীতির নারদ নারদে কে কখন কোন সুরে গেয়ে উঠবেন সে বোঝা সাধ্যকার। আমরা এসব নিয়ে রসিকতা করি বলে কেস দেবেন না প্লিজ। দেখো, কেস দেবেন না প্লিজ। তৃণমূলের মুসলিম বিধায়কদের জ্যাং দোলা করে রাস্তায় ফেলবো। 72 ঘন্টার মধ্যে ক্ষমা চান, নাহলে আমরাও ঠুসে দেব।
हम साथ साथ हैं। কিস দেবেন না প্লিজ।